শুধু দর্শক, এনআরবি টেলিভিশনের কানাডা জার্নালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন, কানাডা জার্নালে আমরা সবসময় চেষ্টা করে থাকি কানাডায় থাকা বাঙালিদের সাংগঠনিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, ধর্মীয় এবং অন্যান্য সকল কর্মকাণ্ডকে তুলে ধরতে। আমরা চাই কানাডায় বাঙালিরা, কৃতি বাঙালিরা যে কীর্তিগুলো সবসময় করে থাকেন তা আপনাদের সামনে উপস্থাপন করতে। সুধী দর্শক, আজ 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। আমরা সবাই জানি যে ইউনেস্কো 1994 সাল থেকে এই বিশেষ দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করেছে। শিক্ষা নিয়ে, শিক্ষকতা নিয়ে, শিক্ষার মান নিয়ে, শিক্ষকদের চ্যালেঞ্জ নিয়ে বিশেষ আলোচনার জন্য, বিশেষভাবে সেই বিষয়গুলোকে ফোকাস করার জন্য ইউনেস্কোর এই আয়োজন। আমাদের আনন্দ যে এনআরবি টেলিভিশনের কানাডা জার্নালে আমরা বিশ্ব শিক্ষক দিবস নিয়ে এই আয়োজনের ব্যবস্থা করেছি। শুধু দর্শক, আজকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যেমনভাবে শিক্ষা ব্যবস্থা, শিক্ষক, শিক্ষকতা নিয়ে কথা বলবো, তেমনি একই সাথে আমরা আমাদের প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাবো। আমাদের প্রত্যাশা থাকবে আপনিও আপনার প্রিয় শিক্ষকের নাম উল্লেখ করে আমাদের কমেন্টে আপনার কথা লিখুন। আমরা পড়ে সেটা আমাদের সকল দর্শক শ্রোতাকে জানাতে চাই। শুধু দর্শক, বিশ্ব শিক্ষক দিবস নিয়ে কানাডা জার্নালের এই আয়োজনে আজকে যারা অতিথি হিসেবে রয়েছেন তাদের সাথে আপনাদেরকে এখন পরিচয় করিয়ে দেব। আমাদের সাথে যুক্ত থাকার কথা রয়েছে ক্যানাডিয়ান কমিশন ফর ইউনেস্কোর প্রতিনিধি এস্টেলা ল্যামরেসের। Thank you so much. Thank you very much. It's before I begin, I'd like to thank Subrata from Canada Journal at NRB TV and the Bengali community for inviting the Canadian Commission for UNESCO to bring greetings on celebrating World Teachers Day. Estella, I will come back to you again later. Let me introduce the other guests first, okay? For sure. Thank you. শুধু দর্শক, আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ ডক্টর মহিতুল আলম। শুধু দর্শক, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তাজিব উদ্দিন। আমরা আনন্দিত আমাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর নাফিস আহমেদ। নাফিস এখনো যুক্ত হতে পারেননি, তিনি যখন আসবেন আপনাদেরকে তার সাথে পরিচয় করিয়ে দেব। শুধু দর্শক, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তিথি দেব। আমাদের সাথে যুক্ত থাকার কথা রয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের সিনিয়র শিক্ষক মুবাশশারা মতিনের। আমার ধারণা যে তিনি এখনো যুক্ত হতে পারেননি প্রযুক্তিগত অসুবিধার কারণে। শুধু দর্শক, আমরা জানি যে বিশ্ব শিক্ষক দিবস ইউনেস্কোর ঘোষিত একটি দিবস। সেই জন্য আমরা যেমনটি ঘটে সেটি হচ্ছে প্রতিটি দেশে, আপনারা সবাই জানেন যে ইউনেস্কোর একটি অফিস থাকে, যেই অফিসটি সরাসরি সেই দেশের সরকারের সাথে কাজ করে থাকে। And that office actually here also we have got in Canada. The office is situated in Ottawa here. It is called the Canadian Commission for UNESCO. As
it is in Bangladesh. Bangladesh Commission for UNESCO. In India, it is India Commission for UNESCO. And we requested the Canadian Commission for UNESCO to represent the office through someone for our program. And we have got Estella Lemrace, and she's joining us from Manitoba. Now, I request Estella to give the inauguration speech. Can you hear me now? Yes. Go on. Perfect. Perfect. To all the incredible teachers that are listening, this is the day we celebrate the very essence of what you do, turning the impossible into reality by helping students discover who they are, and most important, what they are capable of doing. You enter your classrooms every day and ignite imaginations and help them climb into worlds of possibilities. You are the very anchor of stability for many in a world that is becoming more difficult to understand. You are their guiding light, and at times their protector and advocate. And then the magic begins. You teach, the most important profession on the face of the earth. It is you who will be capable of doing. It is you who will develop critical thinking skills required for a well-rounded global citizen. It is you that can lift their spirits and bring hopes into their lives. Every past and present student stands on your shoulders or is currently holding your hand. And all of you are leaving behind the legacy in each of your students. And yet you rise up each morning and enter your classroom, virtual or not, determined to make a difference. However, your magic will only occur if your first priority is your own well-being. Rest assured, you're not alone on this journey. The sheer numbers who are participating here today demonstrates not only your commitment to teaching, but to the collective power we have in making a difference, a significant for the sustainable future for all under extremely difficult circumstances. We need to collaborate and harness the incredible power we have to make a difference. Individually, we have an impact on a few, but collectively, we can create a world where everyone is respected and a sustainable future is guaranteed for all. The most important moment we have together is now, right now. Now is the time to connect virtually with one another in support of one another. The first possible step is to creating collegial groups to share ideas and plan viable action on a pressing issue that you deem important. Share your action with another group and watch the ripple effects of meaningful change occur within your professional and school communities. It does not need to be a big idea, for we know small changes can bring hope, such as a virtual art gallery on inclusion or a collection on poems on the importance of gender equality. It can be by participating in the virtual high school ethics bowl that encourages critical and collaborative discussion to understand difficult dilemmas. However, if we want our students to become global citizens, it is paramount that they become researchers, organizers, and leaders in the process of collaborative action in their own right. They will find their independent voices, and along the way, they become critical thinkers, which will benefit all of us. Action that has a local to worldwide impact can be found by supporting the United Nations 17 Sustainable Development Goals. The Canadian Commission for UNESCO is committed to supporting all the SDGs through their network and the development of resources with a specific focus on goal number 4, quality education. It is the most life-changing gift you can give a child. It can never be erased, stolen, or diminished. It is their guide to help them on their journey in life. CC UNESCO is committed to alleviating some of your professional stress that many of you are feeling during these challenging and unprecedented times. At the Canadian Commission for UNESCO, we promote, develop educational resources with the help of classroom teachers such as yourself. We know that it takes a community to support a teacher, and we are that community with a worldwide network at your disposal. For many of us,
Planting a tree, which we might never see grow to its majestic height, is a symbol that we care about the future for our next generation. Instead of trees, teachers plant ideas that challenge our students' thinking in the belief that they will acquire the skills for their future. Teachers are gardeners of poets, scientists, teachers, truckers, electricians, carpenters, doctors, and the list goes on. And our society becomes the richer for it. Thank you for being passionate about teaching. Thank you for giving all that you can in making the world a better place for our children. Je vous remercie énormément. And the staff at CC UNESCO wishes all of you a wonderful World Teachers Day and a safe school year. Again, it's been a privilege. Thank you so much. Thank you very much, Estella. শুধু দর্শক আপনারা বুঝলেন যে এস্টেলা চেষ্টা করেছেন ফোকাস করতে যে আমরা বর্তমান সময়ে যে ভার্চুয়াল এডুকেশনের দিকে যাচ্ছি এবং সেটি কিভাবে হাউ ইট ক্যান কন্ট্রিবিউট টু দ্য টোটাল এডুকেশন সিস্টেম সে বিষয়ে তিনি কথা বলেছেন। এবং এই প্রসঙ্গে আমরা একটি কথা বলে রাখতে চাই যে ইউনেস্কো এবার যে থিম নিয়েছে সেটি হচ্ছে টিচার্স লিডিং ইন ক্রাইসিস রিইমাজিনিং দ্য ফিউচার। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা জানি যে আমাদের শিক্ষকরা তারাই কিন্তু আসলে ভবিষ্যৎ কিভাবে নির্মাণ হবে সেই জায়গাটায় মানে তারাই সেই চিন্তাটা করবেন এবং সমাজকে সেই জায়গায় নিয়ে যাবেন। আমি একটু প্রফেসর মহিতুল আলমের কাছে আসব। এই যে ইউনেস্কো শিক্ষা দিবস হিসেবে বিশ্ব শিক্ষা দিবসে যে বার্তা করেছে, যে থিম করেছে, তা নিয়ে আপনি কি আমাদেরকে আরেকটু কিছু বলবেন? এই যে এস্টেলার কথা আমরা শুনলাম, ইউনেস্কোর কথা আমরা জানি। এই ইউনেস্কোর যে আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় 5ই অক্টোবর, আজকে অবশ্য বাংলাদেশে 6ই অক্টোবর। তো এস্টেলার যে কথাটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে যে কোয়ালিটি এডুকেশন কিভাবে এনশিওর করা যায়। এটা উনি যে দেশে আছেন কানাডায়, সেখানে হয়তো এটা অনেকটা বাস্তবে রূপায়িত করা যায়, কিন্তু বাংলাদেশে এই গুণগত শিক্ষার গুণগত মান বাড়ানো একটা বিরাট চ্যালেঞ্জ। তো সেজন্য আমি মনে করছি যে ইউনেস্কোর এই দর্শনটা যে পৃথিবীতে গুণগতভাবে শিক্ষার মান বাড়াতে হবে, এটা সব সমাজের জন্য প্রযোজ্য এবং যেগুলি কিছুটা পিছিয়ে পড়া সমাজ সেখানে এটা আরো বেশি প্রযোজ্য। তো বাংলাদেশের ক্ষেত্রে এই চ্যালেঞ্জটা কিভাবে আমরা মোকাবেলা করতে যাচ্ছি বা করছি সে সম্পর্কে আমি পরে আরো বলবো আর কি। এটা আমি সূচনামূলকভাবে ইউনেস্কোর যে বার্তা সেটাকে অভিবাদন জানিয়ে আমার এই বক্তব্যটা রাখলাম, পরে আরো বিস্তারিত কথা বলবো। Thank you very much. And Estella Lemaris, we are really very grateful that you have joined us. You have given your time. You have given the greetings for our teachers who are participating, who are celebrating the day. Thank you very much. And we expect that we'll be in connection with UNESCO and the Canadian Commission for UNESCO. শুধু দর্শক, আমরা এস্টেলা ল্যামোরিসকে বিদায় দিয়েছি। এবারে আমি একটু মোহাম্মদ তাজিবউদ্দিনের কাছে আসব। একটি ছোট প্রশ্ন করি আপনাকে। আপনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় আছেন এবং একই সাথে যে কাজটি আপনি করেছেন সেটি হচ্ছে আমরা জানি যে আপনি দীর্ঘদিন ঢাকা শিক্ষা বোর্ডে কর্মরত ছিলেন। যদি বলি নিজেকে একজন শিক্ষক ভাবতে কেমন লাগে আপনার? শুরুতে আমি আমার সাথে আজকের এই এনআরবি টেলিভিশনে সংযুক্ত সকল সম্মানিত আলোচকদেরকে, সঞ্চালককে শ্রদ্ধা নিবেদন করছি এবং বিশ্বের সকল শিক্ষকদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি। ব্যক্তিগতভাবে শিক্ষকতাটাকে আমি আমার নেশা হিসাবে দেখেছি এবং আমি বাংলাদেশ সিভিল সার্ভিসের মাধ্যমে 21তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছি।
এবং আমার বিশেষ পরীক্ষায় ফার্স্ট চয়েস ছিল শিক্ষকতায়। আমি অন্য কোনো ক্যাডারকে পছন্দ করিনি, পছন্দ তালিকায় পরে রেখেছি, শিক্ষকতাকে প্রথম রেখেছি। এবং আমি শিক্ষকতা করতে গিয়ে শিক্ষা প্রশাসনের কিছু জায়গায়ও আমি কাজ করেছি। আমার কাছে মনে হচ্ছে শিক্ষকতার সবচেয়ে বড় আনন্দ একটা চমৎকার ক্লাস নিয়ে শিক্ষকরা ছাত্রদের চোখের ভাষা বুঝে, মনের ভাষা বুঝে একটা ভালো ক্লাসের পরে শিক্ষার্থীর যে অভিব্যক্তি, ইতিবাচক একটা অভিব্যক্তি নিয়ে শিক্ষক যখন আনন্দের সহিত ক্লাস থেকে বেরিয়ে আসে, এটি একজন মানুষের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি শিক্ষকতাকে সেভাবেই দেখি। অনেক অনেক ধন্যবাদ। আপনি আমরা বুঝতে পারছি যে নিজেকে শিক্ষক হিসেবে ভাবতে আসলে আপনি অনেক গর্বিত এবং আনন্দিত বোধ করেন। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিথি দেবের কাছে আসবো একটু। তিথি, আপনি তো অনেকদিন ধরে পড়াচ্ছেন এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তিথি কিন্তু বর্তমানে আমাদের কানাডার নিউ ফাউন্ডল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে এমএস করছেন। সেই জন্য আমরা তিথিকে সম্পৃক্ত করেছি। তিনি এক অর্থে কানাডা শিক্ষা ব্যবস্থার সাথে, শিক্ষার সাথে জড়িত। এবং এর সাথে আরো একটু জানিয়ে রাখতে চাই, প্রফেসর মহিতুল আলম তিনি কিন্তু আমাদের কানাডার বিশ্ববিদ্যালয় থেকেই ইংরেজিতে তার দ্বিতীয় এমএ ডিগ্রি করেছিলেন। আমরা তার কাছে এই বিষয়ে একটি তুলনামূলক চিত্র জানতে চাইব পরে। তিথি, আপনার কাছে আমি একটু জানতে চাই যে শিক্ষক হিসেবে আপনি মানে নিজেকে কোন দায়িত্বে ভাবেন? মানে যদি বলি কথাটাকে ঘুরিয়ে, যে একজন শিক্ষকের আসলে সামাজিক দায়িত্ব কি, আপনি কি মনে করেন? ধন্যবাদ। আসলে আজকে শিক্ষক দিবসে সবাইকে বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা। তার সাথে সাথে আমার শিক্ষক এবং সবার যারা যেখানে শিক্ষক আছেন তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে শুরু করছি যে আমাদের আসলে সামাজিক যে দায়িত্বর কথা বলা হয় শিক্ষক হিসেবে, সেখানে সমাজে স্বীকৃত বলি অথবা সর্বজন স্বীকৃতই বলা যায় যে শিক্ষককে আসলে মানুষ গড়ার কারিগর বলা হচ্ছে। তো সেখানে অন্য পেশার সাথে আসলে শিক্ষকতা পেশার সামাজিক যে দায়বদ্ধতা সেটা অনেক বেশি পার্থক্য দেখায়। কারণ শিক্ষকতা শব্দটির সাথে আবার নৈতিকতা, সততা, মূল্যবোধ, এই যে অর্থপূর্ণ যে শব্দগুলি আছে সেগুলো অনেক বেশি মাত্রায় জড়িত। ফলে সামাজিক যে দায়িত্ব বা দায়বদ্ধতা সেটা শিক্ষক হিসাবে অথবা শিক্ষকতা পেশার অন্য পেশার তুলনায় অনেক বেশি হয়ে থাকে। যেখানে একজন মানুষকে সামাজিকীকরণ, দ্যাট মিনস আমরা যেটা বলতে পারি যে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা না, তাকে নৈতিক মূল্যবোধ সম্পন্ন এবং সামাজিক যে মূল্যবোধ আছে তার সঙ্গে সততা, এইভাবে একটা মানুষকে পরিপূর্ণভাবে গড়ে তোলার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা আসলে শিক্ষকরাই নিয়ে থাকেন। সেটাই তার মূলত সামাজিক যে দায়িত্ব একটা মানুষ গড়ার, পরিপূর্ণ মানুষ গড়ার, সেটা তার সামাজিক দায়িত্বতার মধ্যে পড়ে। দুই হলো যে শিক্ষক কে আসলে শিক্ষার্থীরা অনুকরণ করেন, সেটা ক্লাসের মধ্যে হয়, ক্লাসের বাহিরেও হয়। তার কথাবার্তা, আচরণ, তার সামাজিক যে কন্ট্রিবিউশন কার্যক্রম, এগুলো সাধারণত শিক্ষার্থীরা অনুকরণ করে। সেটা কখনো প্রত্যক্ষভাবে হয়, কখনো অবচেতন মনে হয়। সুতরাং সেইখানেও মানুষকে পরিপূর্ণ করার যে সুযোগটা পাওয়া যায় সেটা আসলে তার সামাজিক দায়বদ্ধতাকে পরিপূর্ণ করে বা সামাজিক দায়বদ্ধতা পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যেহেতু বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করছি, আমি নিজে একটা সুযোগ এই মুহূর্তে নিতে চাই। সেটা হচ্ছে, আমি বলতে চাই যে আমি কোন শিক্ষকদের কাছে ঋণী। আমরা আশা করব আপনারাও যেই শিক্ষকদের কাছে বেশি ঋণী, আমরা জানি আমরা সব শিক্ষকের কাছেই ঋণী, কিন্তু কাউকে একটু বেশি করে ভাবি, তার প্রতি বেশি কৃতজ্ঞ বোধ করি। আমি যদি বলি, আমার প্রাথমিক বিদ্যালয়ে আমি ভীষণভাবে ঋণী একজন শিক্ষক, তাকে আমরা নন্দ স্যার বলতাম। তার স্নেহ, তার আন্তরিকতা আমি এখনো স্মরণ করি। আমি মাধ্যমিক পর্যায়ে স্মরণ করি আমার শিক্ষক, ইংরেজি শিক্ষক সুজাউদ্দিন স্যারের কথা, এবং বিশ্ববিদ্যালয়ে আমি বিশেষভাবে স্মরণ করি প্রফেসর আলিয়া আনোয়ারের কথা।
তিনি আমাকে সাহিত্য পাঠ শিখিয়েছেন এবং যে পাঠ্য তালিকা তার বাইরে যে সাহিত্য পড়া সেটি শিখিয়েছেন প্রফেসর আলী আনোয়ার। আমি প্রফেসর মহিতুল্লাহ আলমকে জিজ্ঞেস করব, আপনি কোন কোন শিক্ষকের কাছে নিজে ঋণী বোধ করেন? আপনার মতো আমি প্রাথমিক থেকে শুরু করি। প্রাথমিক বিদ্যালয়ে আমি যাকে দেখে মুগ্ধ হতাম তিনি আমাদের স্কুলের হেডমাস্টার ছিলেন। ওনার নাম ছিল কবি আলাদিন আলী নূর। উনি নজরুলের ভক্ত ছিলেন সম্ভবত। নজরুলের মতো বাবরি চুল রাখতেন এবং হলুদ রঙের উজ্জ্বল বুশশার্ট পরতেন আর পরতেন নীল একটা লুঙ্গি। তো ওনার হাতে একটা বেদ থাকতো, কিন্তু বেদ কখনো উনি ব্যবহার করেছেন এরকম দেখা যায়নি। তো ওই স্কুলটার একটা নিয়ম ছিল যে ওই স্কুল শুরু হওয়ার আগে সবাই একটা লম্বা অ্যাসেম্বলি লাইন করতো, তারপরে ঘন্টা পড়লে সবাই লাইন ধরে ওই স্কুলে ঢুকতো। গেটের মুখে স্যার বসা থাকতেন একটা চেয়ারে, স্যারের পা ছুঁয়ে ছুঁয়ে সালাম করে আমাদের ঢুকতে হতো। উনি আমার কাছে খুব স্মরণীয় ব্যক্তিত্ব ছিলেন। আর কলেজিয়েট স্কুলে যখন ছাত্রত্ব আমার, তখন অনেক শিক্ষকই আমার মন কাড়ে। একজন ছিলেন মুখলেস স্যার, বেটে খাটো। তিনি আমাদের ক্লাস 6 এর ক্লাস টিচার ছিলেন, আবার স্কাউট মাস্টারও ছিলেন। উনি পড়ানোর সময় ছড়া কাটতেন, যেমন একটু কথা হচ্ছে বলতেন ক্যাপ্টেন মাছি কেন করে ভ্যান ভ্যান, তারপরে কলেজিয়েট স্কুলের সেরা স্কুলের পেয়ারা ছাত্ররা, এভাবে উনি বলতেন। আর উনি বেটে ছিলেন, কিন্তু পৃথিবীর মানচিত্রটা এইভাবে এক ঘোড়ার মধ্যে দিয়ে পুরো মানচিত্র এঁকে ফেলতে পারতেন। তো উনি স্কাউট মাস্টার ছিলেন, কিন্তু ক্লাস নিচ্ছিলেন পায়জামা আর পাঞ্জাবি পরা। হঠাৎ খবর আসলো যে ইন্সপেক্টর এসছেন স্কুল ইন্সপেকশন। উনি তাড়াতাড়ি ক্লাসরুম থেকে ড্রয়ার খুলে সেফ খুলে স্কাউটের এই শার্ট ট্রাউজার জুতো পরে একদম স্কাউট মাস্টার হয়ে গেলেন। ওনার এই যে তথ্যোৎপন্ন মতিত্ব, এটা আমার এখনো ভালো লাগে। আর ছিলেন এই সৈয়দ স্যার খুব সুন্দর ইংরেজি শিখাচ্ছেন। তো উনি প্রিপোজিশন যখন পড়াতেন এমন ভাবে পড়াতেন যে উনি এভাবে বলতেন, দেখ বিড়ালটা কোথায়? আমরা বলতাম টেবিলে। ওপরে না নিচে? আমরা বলতাম ওপরে। তাহলে অন হচ্ছে প্রিপোজিশন, নিচে আন্ডার হচ্ছে আরেকটা প্রিপোজিশন। এভাবে উনি যে শিখিয়েছেন প্রিপোজিশন আর ভুলি নাই। তারপরে ডিএল শাহ ছিলেন অঙ্কের মাস্টার, কখনো বোর্ডে যেতেন না। এই ক্যাপ্টেনকে দাঁড় করিয়ে রাখতেন আর আমাদেরকে জিজ্ঞেস করতেন কতজন সৈন্য ছিল, কত চাল ছিল, কতদিন ছিল, এইভাবে ঐকিক নিয়ম শিখিয়ে ফেলতেন। দারুণ। কলেজে ছিলেন রঞ্জিত স্যার, ভালো ইংরেজি পড়াতেন। আর ইউনিভার্সিটিতে আমার দুটো ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি আর চিটাগং ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে আমার খুবই মেন্টর ছিলেন সিরাজুল ইসলাম চৌধুরী স্যার আর সেলিম সারোয়ার। আর চিটাগং ইউনিভার্সিটিতে ছিলেন মোহাম্মদ আলী স্যার। মোহাম্মদ আলী স্যার কিন্তু আমাকে এত পছন্দ করতেন, ওনার কারণে আমার চাকরিটা হয়েছে চিটাগং ইউনিভার্সিটিতে। তো এই জন্য মোহাম্মদ আলী স্যারকে, উনি আমার প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। আমার প্রথম বইটা ওনাকে উৎসর্গ করি। উনি আমার জীবনটা গড়ে দিয়েছেন। আর আরো শিক্ষক আছেন, মানে অনেক লম্বা লিস্ট। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু তাজিউদ্দিন, হ্যাঁ আমরা একটু তাজিউদ্দিনের কাছে আছি। যে আমরা আজকে ইচ্ছে করেই কয়েকজন শিক্ষকের নাম উচ্চারণ করছি, মানে হচ্ছে আমাদের এক ধরনের শ্রদ্ধা নিবেদন, শ্রদ্ধা প্রদর্শন। তাজিব, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনার জীবনে 2-4 জন শিক্ষকের নাম বলবেন যারা আপনার জীবন গড়ায় ভূমিকা রেখেছেন? হ্যাঁ, অবশ্যই। আমি যদি আপনাদের মতো করে যদি বলি, প্রাথমিক থেকে যদি শুরু করি, আমি আমার প্রাথমিক বিদ্যালয়ের একেবারেই আমাদের গ্রামের একটা প্রাথমিক বিদ্যালয়ে আমার পড়াশোনা শুরু। সেখানে প্রধান শিক্ষক ছিলেন। সেটি কোথায় একটু বলুন? সেটি হচ্ছে বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় নীলক্ষী গ্রাম। সেই নীলক্ষী গ্রাম এখন নদীর গর্ভে বিলীন। আমি যখন ক্লাস 4 এ পড়ি তখন নদীর গর্ভে বিলীন হয়ে যায়, সেই স্কুলও ভেঙে যায়। সেই স্কুলের শিক্ষক আমাদের সুভাষ স্যার। আমি স্যারকে এখনো মনে করি, স্মরণ করি। আমার একটা স্মৃতি, খুব ছোট্ট একটা স্মৃতি বলি। খুবই ছোট আমরা, স্কুলের পাশে নদী দেখতে, নদীতে জাহাজ আছে, জাহাজ দেখতে শিক্ষার্থীদের নিয়ে স্যার গেলেন। নদীর পাশে কিছু ছোট ছোট কর্দমাক্ত জায়গা, ছোট ছোট খাল আছে, পার হওয়া যায় না, একটু পানি আছে। সুভাষ স্যার আমাকে কোলে করে খাল পার করিয়ে দিয়েছে এবং সুভাষ স্যারের গায়ে সেদিন আমি যে গন্ধ পেয়েছি সেটি যেন আমি এখনো পাই।
এইভাবে একজন শিক্ষক সুভাষ স্যার আমার কাছের প্রিয় হয়ে ওঠে। স্কুল পর্যায়ে এসে আমি একজন শিক্ষক দার্শনিক পেয়েছি। তিনি আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইরাক। অনেক শিক্ষককে পেয়েছি, স্কুলের বিসি শিক্ষক যিনি হারুন স্যার অত্যন্ত নিবেদিত প্রাণ একজন শিক্ষক, অনেক শিখেছি ছাত্রদের কাছে। কিন্তু ইরাক স্যার ছিলেন একজন দার্শনিক শিক্ষক। ইরাক স্যারের প্রতিটা ক্ষেত্রে আমি একদিন ইরাক স্যারকে একটা ঘটনা বলি। আমরা দেখলে স্যারকে বলি যে আসসালামু আলাইকুম। আমি একদিন ইরাক স্যারকে দেখে বলছিলাম আপনার উপরে শান্তি বর্ষিত হোক। স্যার আমাকে উত্তর দিলেন তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। এরপর স্যার এই ঘটনাটি অনেক জায়গায় বলেছে যে আমরা বাংলায় বললে বোধহয় আকুতিটা আরো বেশি হয়। আমার এক শিক্ষার্থী আমাকে শিখিয়েছে। আমি একজন প্রধান শিক্ষককে এইভাবে বলার সাহস কেন পেয়েছি, সেই অ্যাক্সেসটা স্যারের আমার ছিল, সেজন্য পেয়েছি। এইভাবেই প্রতি মুহূর্তে স্যারের কাছ থেকে শিখেছি, কেবল শ্রেণীকক্ষে শিখিনি। কলেজ পর্যায়ে এসে পেয়েছি অধ্যাপক আব্দুল আবু সাইদ স্যারকে, ঢাকা কলেজে বাংলা পড়াতেন। মন্ত্রমুগ্ধ হয়ে আমি সায়েন্স গ্রুপের ছাত্র ছিলাম, আমরা সকল শিক্ষার্থী একসাথে বাংলা ক্লাস করতাম। উপচে পড়া ভিড়, 130 জন বসতে পারে গ্যালারিতে, 600 জন সায়েন্সের শিক্ষার্থী, সব এক গ্যালারিতে হুড়মুড় খেয়ে আমরা যেতাম। গণিতের শিক্ষক পেয়েছি লুৎফুজ্জামান স্যারকে, চমৎকার করে পড়াতেন। শিক্ষক যে কেবল পাঠ্যক্রম পড়ান না, জামান স্যার তার উদাহরণ। প্রতিদিন ক্লাসে এসে লিখতেন মাতা পিতাকে মান্য করো, দেশকে ভালোবাসো। এটি বোর্ডে ওনার লেখা থাকতো, তারপরে গণিত পড়ানো শুরু করতেন। আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে আমি পেয়েছি আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর সাদউদ্দিন স্যারকে এবং রঙ্গলা সেন স্যারকে। স্যারের সাথে আমি থিসিস করেছি এবং স্যার কোনোদিন আমাকে মেন্টর হিসেবে কাজ করতে গিয়ে কোনোদিন বলেননি যে এটা করে নিয়ে আসো। যেটা বলেছেন, আমার লেখা দেখে বলেছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নিয়ে আসো। ধন্যবাদ। আসলে সবার মতোই আমি প্রাথমিক শিক্ষা, আমার যে প্রাথমিক শিক্ষা স্তর থেকে যে শিক্ষকগুলো আমার সঙ্গে ছিলেন বা আমাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য পথ প্রদর্শক করেছেন, সেই জায়গাতে প্রাথমিক শিক্ষক প্রাথমিক স্কুলের যে শিক্ষক ছিলেন তাদের কথা আসলে সবার আগেই মনে পড়ে, বা আমাদের প্রথমে একটা ধাপ তারা তৈরি করে দেন। সেক্ষেত্রে আমি আমার দুটো স্কুল ছিল প্রাইমারি লেভেলে। একটা ওখানে ছিলেন হক স্যার, যেটা প্রথমে আমি ক্লাস 3 পর্যন্ত পড়েছি, তারপরে ছিলেন আমজাদ স্যার। তো এই দুজন আমাদের যেটা হয়েছে যে একজনকে আমরা খুব কড়া বা শাসনের মধ্যে যেটা থেকে মানুষ করা বলা হয়, বা ছাত্র সঙ্গে যে শিক্ষকের সম্পর্কটা অনেকটা অভিভাবক সুলভ, সেই জিনিসটা আমি ওখান থেকে ওই অভিজ্ঞতাটা আমার ওখানে এসেছে। 2 নাম্বার হচ্ছে যে যখন আমরা ক্লাস 4-5 পড়লাম, তখন ছিল আমজাদ স্যার, যিনি ক্লাসের মধ্যে যদি টাইমের পরে যাওয়া হয় ক্লাসের মধ্যে ঢুকতে দিতেন না। তো ওই যে একটা অভিজ্ঞতা, আমি কিন্তু এখনো পর্যন্ত এটা আমার মনে কখনো ভুল হয় না যে ওই সময়ের মধ্যে যেতে হবে বা সময়ের কাজটা করতে হবে। এই দুটো অভিজ্ঞতাটা আমার প্রাইমারি লেভেল থেকে এসছে। যখন আমি সেকেন্ডারিতে ছিলাম, মাধ্যমিক পর্যায়ে স্কুলে ছিলাম, তখন দুজনের কথা নাম না বললেই নয়। একজন ছিলেন শিবেন্দ্রনাথ চক্রবর্তী, আমরা শিবেন স্যার বলতাম, আর একজন ছিলেন জাহানারা ম্যাডাম। শিবেন স্যার ওইভাবে বলতেন যে কোনটার কি অবস্থা বল, এইভাবে কথাটা বলতেন যে কোন পড়ার কি, বাংলায় কি, ইংলিশে কি করছিস, তুই হিসেবে বলতেন। এইভাবে আর কি আপডেট নিতেন। সেটা শুধুমাত্র আমি ব্যক্তি না, মানে ক্লাসে যে কোনো স্টুডেন্টকে হঠাৎ করে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তিনি ইংলিশ ক্লাস নিচ্ছেন, কিন্তু যে কোনো স্টুডেন্টকে দাঁড়িয়ে বলছেন যে ওই সাবজেক্টের কি অবস্থা বল, ওটা কোন চ্যাপ্টারে পড়ছিস সেটা একটু বল তো দেখি। এই যে ব্যাপারটা ছিল যে সবগুলো পড়তে হবে বা সবগুলো সাবজেক্টের মধ্যে সমন্বয় করতে হবে, সেটা তার কাছ থেকে শেখা, বা যে কোনো সময় ধরতে পারেন, সুতরাং আমাদের একটু সচেতন হতে হবে, সেই জিনিসটা তার কাছ থেকে শেখা। আর জাহানারা ম্যাডামের কথা এই কারণে বলেন, উনি আবার ঠিক তার বিপরীত ছিলেন। উনি অনেক কোমলমতি ছিলেন, যে কারো কোনো সমস্যা, আমরা হয় ক্লাসের সমস্যা হতে পারে, বা আমরা যেহেতু ওই সময়টা টিনেজ ছিল, যে কারো কোনো বাইরের সমস্যা হচ্ছে, শেয়ার করতে পারছে না, বা কোনো কারণে সে মন খারাপ বা একটু চেঞ্জ বোঝা যায় স্টুডেন্টদের, সেইগুলো উনি রিকভার করতেন বা বলতেন আসলে কি সমস্যা বল দেখি, বা বাসায় কিছু হয়েছে, এইভাবে বলতেন আর কি। তো সেখান থেকে শেখা যে আসলে শিক্ষকদের কাছে অভিভাবকের একটা অ্যাক্সেস থাকে, যে স্টুডেন্টদের যে কোনো সমস্যা আমরা যদি আলোচনা করি তাহলে ওখান থেকে ওভারকাম করা অথবা সমস্যাটা সমাধান করা, সেই জায়গাটা উনি তৈরি করেছেন। বা আমি এখন নিজেও শিক্ষক হিসেবে বোধ করি যে ওই জায়গাগুলি আসলে স্টুডেন্টদেরকে আমাদের দেওয়া উচিত, বা দিলে হয়তো তারা ভালো করবে। তারপরে যেটা এসছে সেটা হচ্ছে যে কলেজ লেভেল আমি মহিলা কলেজে ছিলাম। তো সেখানকার দুইজনের কথা বলি, সেটা হচ্ছে যে ওখানকার যিনি প্রিন্সিপাল ছিলেন সিরাজউদ্দিন স্যার,
তো ওনার ক্ষেত্রে শিখেছি যে উনি যে কোনো ক্লাসে চলে যেতেন, কোনো টিচার ছুটিতে আছে আমাদের যেমন দুটো অভিজ্ঞতা করে, একদিন ইংলিশ ক্লাস টিচার নেই সুতরাং আমাদের ক্লাস হবে না, এরকম একটা ব্যাপার। আমরা খুব মজাই করছি, ক্লাসরুমের মধ্যে আছি কিন্তু আমরা তো ক্লাস হবে না, যেটা করা হয়। তো তখন দেখি স্যার চলে এসছেন। তো স্যার যখন চলে এসছেন তখন আমাদের মনে হয়েছে স্যার, উনি ছিলেন কেমিস্ট্রি, স্যার চলে আসছেন হয়তো কিছু বলবেন, এটা আমাদের ধারণা ছিল যে স্যার আসছেন কিছুক্ষণ পরে চলে যাবেন। কিন্তু স্যার এসে আমাদের বললেন যে একটা চিঠি লিখতে হবে। চিঠি লিখতে হবে কি, আজকে মানে ক্লাসে টিচার নেই, যে টিচার নেই আমরা এই ক্লাসটাকে কিভাবে আমাদের মতো করে তৈরি করব, কিন্তু পরের ক্লাসে টিচারকে সারপ্রাইজ দেবো আমরা এই ক্লাসটা করেছি, এরকম একটা চিঠি টিচারকে লিখতে হবে। তো আমরা তো আসলে খুবই অবাক, মানে ওইটাই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হয়েছিল যে হ্যাঁ, অন্য এক সাবজেক্ট না, অন্য সাবজেক্ট বা টিচার যে কোনো ভাবে মোটিভেট করতে পারে স্টুডেন্টকে, অন্য টিচারের যে গ্যাপটা আছে সেটা পূরণ করতে পারে, সেই অভিজ্ঞতাটা তার কাছ থেকে হয়। আর আরেকজন ছিলেন শ্যামলী ম্যাডাম, শ্যামলী রায় ছিলেন। আসলে ওনার কথা না বললেই নাই, কারণ আমি ইকোনমিক্সে পড়তে আসার ক্ষেত্রে আমি আর্টসে ছিলাম, একদম বেসিক ব্যাকগ্রাউন্ড যেটা আর্টস ছিল। তো আমার সোসিওলজিও ভালো লাগতো, আমার আবার ইকোনমিক্সও ভালো লাগতো। ইকোনমিক্স যে মানে পরবর্তীতে স্টেজে আমি এখানে যেতে পারবো বা এটা আমার ভালো লাগার একটা ব্যাপার হবে বা এই জায়গায় আমি পড়তে চাই, সেই উৎসটা, সেই জায়গাটা উনি তৈরি করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে তিথি। আমরা একটু দর্শকদের মতামতের দিকে যাই। অনেক কমেন্ট আসছে এবং আমাদের আনন্দ যে যারা কমেন্ট করছেন তাদের অনেকেই কিন্তু শিক্ষক। এটা হচ্ছে আমাদের আনন্দ যে আমাদের অনুষ্ঠানের ভেতর দিয়ে আমরা যে চারজন আজকে স্টুডিওতে রয়েছি, এই চারজনই বিভিন্ন সময়ে শিক্ষকতার সাথে যুক্ত থেকেছি, আছি, এবং অনেক বন্ধু যারা আজকে অনুষ্ঠান দেখছেন তারাও যে শিক্ষকতার সাথে ছিলেন সেটি আমাদের বেশ ভালো লাগছে। এর বাইরেও আছেন, আমরা একটু পড়ে শোনাই। অধ্যাপক সালমা মুক্তা, তিনি ঢাকা থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। নীলিমা দত্ত, তিনি সবাইকে অভিনন্দন জানিয়েছেন। আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক অরুণ ভৌমিক, তিনি আমাদের অনুষ্ঠান দেখছেন, এটি একটি আনন্দের বিষয়। শামসুত তাবরিজ, তিনি দেখছেন, আমি ঠিক তার পরিচয়টা জানি না বলে দিতে পারছি না। আমাদের টরন্টোর লেখক বন্ধু তাসমিনা খান, তিনি একসময় বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। তিনি লিখেছেন, বহুদিন পর মোহিত স্যারকে দেখলাম। খুবই ভালো কথা যে মোহিত স্যারের ছাত্রী এখানে রয়েছে, অনুষ্ঠান দেখছে। কামরুন নাহার, তিনি বলেছেন সবাইকে সম্মান জানাই। তিনি আরো বলেছেন, I have been teaching for more than 10 years and I respect all the teachers all over the world. আজকের অনুষ্ঠানের উদ্দেশ্যই তাই যে আমরা যেন শিক্ষককে সম্মান করি এবং শিক্ষকতা বিষয়টিকে সবার সামনে তুলে ধরতে চেষ্টা করি। নাজমুন তুনি, তিনি বলেছেন, রেসপেক্ট টু অল টিচার্স, থ্যাংক ইউ ভেরি মাচ। তাসমিনা খান আবারও বলেছেন, ওয়ান্স এ টিচার ইজ এ টিচার ফর এভার, ঠিক তাই। সালমা মুক্তা, তিনি আর একটি বড় কথা বলেছেন, বড় করে মন্তব্য দিয়েছেন। অধ্যাপক সালমা মুক্তা, তিনি বলেছেন, আমার জীবনের পথে আলো জ্বালিয়েছেন আমার বাবা মা, সে আলোর লণ্ঠন হাতে নিয়ে এগিয়ে যেতে সহায়তা করেছেন ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব শরীফ আহমদ, তিনি আমার স্বপ্নকে বুনে দিয়েছিলেন আমার মনন পথে। এরপর আরো শ্রদ্ধেয় প্রিয় মানুষ রয়েছেন যারা আমার স্বপ্ন ভালো লাগাকে স্বীকৃতি ও প্রেরণা দিয়ে চলেছেন, তারা সবাই আমার শিক্ষক। আজকের এই দিনে আমার সকল শিক্ষককে শ্রদ্ধা জানাই। ঠিক তাই, আমাদের শিক্ষকরাই আসলে আমাদের ভেতরের মননকে বুনে দেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অপু সাহা, তিনি লিখেছেন, রেসপেক্ট টু অল দ্য টিচার্স। আমাদের টরন্টোর লেখক বন্ধু গবেষক সুজিত কুসুমপাল, তিনি বলেছেন, দ্য ক্যানাডিয়ানস আর প্রাউড টু নো দ্যাট দ্য ইনকাম্বেন্ট প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো হ্যাড বিন এ টিচার বিফোর ওপেনিং হিজ পলিটিক্যাল চ্যাপ্টার। খুব ভালো একটি তথ্য এসেছে। হি ইউজ টু টিচ ফ্রেঞ্চ, ড্রামা অ্যান্ড ল ইন ওয়েস্ট পয়েন্ট গ্রে একাডেমি ইন ভ্যাঙ্কুভার, বিসি। থ্যাংক ইউ ভেরি মাচ সুজিত কুসুমপাল ফর দ্য ইনফরমেশন। আমাদের আরেক বন্ধু ডক্টর সুশীতল চৌধুরী, তিনি বলেছেন, মাই ফাদার ওয়াজ এ টিচার অ্যান্ড এনি স্টুডেন্ট অফ গ্রেটার সিলেট স্টিল রিমেম্বার হিম। উই অনার টিচার অ্যাট এনি ফরম্যাট অ্যান্ড দ্যাট শুড বি আওয়ার মোটো। সকল শিক্ষককে প্রণাম। খুবই সুন্দর মন্তব্য।
ও ডক্টর সুশীতল চৌধুরী, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। আরো অনেক মন্তব্য এসছে, আমরা সেখানে যাব। যার আগে একটু প্রফেসর মহিতুল আলমের কাছে আবার ফিরে আসি। আপনি আমরা জানি যে আজকের দিনটি বিশ্ব শিক্ষক দিবস। আমরা জানি ইউনেস্কো এই দিনের ঘোষণা করেছে, কিন্তু অদ্ভুতভাবে আমরা জানি যে বাংলাদেশের অধিকাংশ মানুষই জানেন না যে আজকের দিনটি বিশ্ব শিক্ষক দিবস। এমনকি অনেক শিক্ষকও এই জিনিসটি জানেন না। এই না জানার বিষয়টি কেন ঘটলো এবং কেন আমরা মানে জানানোর জন্য আমরা আসলে কি করতে পারতাম? আপনি তো দীর্ঘদিন ধরে, আপনি 4 দশকের বেশি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। আমরা আপনার কাছ থেকে শুনতে চাই, শিক্ষক সমাজের একজন অভিভাবক হিসেবে আপনি বলবেন কেন আমরা জানলাম না যে 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, এই দিবসে আমরা আমাদের শিক্ষককে শ্রদ্ধা জানাতে পারি। এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে। ইউনেস্কো একটি আন্তর্জাতিক সংস্থা। ইউনেস্কো কর্তৃক শুধু বিশ্ব শিক্ষক দিবস না, বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব নারী দিবস, প্রায় 365 দিনে তাদের নানা রকমের দিবস ঘোষিত আছে। যেহেতু এটা একটা বিরাট ভাবে একটা গণতান্ত্রিক ভাবে আছে, বাংলাদেশের মানুষের যেটা সাধারণ সচেতনতার যে পর্যায়, সেখানে এই জিনিসগুলো খুব বেশি রেকর্ডেড হয় বলে আমার মনে হয় না। সেজন্য এই বিশ্ব শিক্ষক দিবস তেমন একটা দিবস মনে করা হয় যে এরকম অনেক দিবস আছে, এটা একটা দিবস। আরেকটা কারণ হয়েছে যে এই ভারতে বিশ্ব শিক্ষক দিবস সম্ভবত অন্য একদিন করা হয়, শিক্ষক দিবস সেপ্টেম্বরে। তো সেটা তো দেখেছি ফেসবুকে অনেকে এটাকে শিক্ষক দিবস মনে করে আমাকেও শুভেচ্ছা জানিয়েছে। এই ছোটখাটো একটা কনফ্লিক্ট আছে। তবে বরাবর যেটা হয়ে থাকে, ইউনেস্কোর ঘোষিত আন্তর্জাতিক দিবসগুলো বাংলাদেশের মানসচিত্রে সেভাবে কখনো রেখাপাত করে না। তো এটার দায়িত্ব কি ইউনেস্কোর বেশি নাকি বাংলাদেশের বেশি, এটা আমি বলতে পারবো না। তবে এই ব্যাপারে আমরা সচেতন তো হলামই। সচেতনতাই হচ্ছে কোনো জিনিস জানার প্রথম পদক্ষেপ। আর শিক্ষার ব্যাপারে বাংলাদেশের যে সামগ্রিক চিত্র, সেখানে হয়তো আমি আর একটু পরে আসবো আর কি। আপনার অনেক ধন্যবাদ আপনাকে। ইউনেস্কোর একটা দিবসকে কিন্তু আমরা বাংলাদেশে খুব ভালোভাবে জানি, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। হ্যাঁ, এটা জানি। এখন একটা বিষয় হচ্ছে যে এই ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে কি বাংলাদেশের মানে শুরুতে বা আদিতে তো এটি বাংলাদেশের দিবস, সেই দিবসটি সারা পৃথিবীতে ছড়িয়েছে। আমরা প্রত্যাশা করেছি এই দিবস সারা পৃথিবীর মানুষ জানবে, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে যেই দিবস পালিত হয়েছে ইউনেস্কো দিয়ে, সেটিকে জানার ব্যাপারে আমাদের একটু আগ্রহ কম। এটি হচ্ছে একটু অসুবিধার বিষয়। মানে আমি এই প্রশ্নটা আপনাকে এই জন্য করলাম যে ধরুন এই যে আমাদের দেশে তো লক্ষ লক্ষ শিক্ষক আছে, এবং আমাদের দেশেও কিন্তু একটা বাংলাদেশ কমিশন ফর ইউনেস্কো আছে, ঢাকাতে রয়েছে, এবং ইউনেস্কো নিজস্ব একটি অফিসও আছে ঢাকাতে, মানে ইউনেস্কো ঢাকা এরকম করে একটা অফিস আছে। তারপরেও আমাদের শিক্ষকদের কাছে যে বার্তাটা না যাওয়া, এটি একটু কিন্তু আমাদের জন্য না, এটা একটু প্রায়োরিটির ব্যাপার হয়েছে। প্রায়োরিটিটা হচ্ছে ইউনেস্কো বা ইউনাইটেড নেশনস এর কতগুলো প্রকল্প দেখবেন খুব বেশি অ্যাগ্রেসিভলি ক্যাম্পেইন হয়, যেমন অ্যান্টি এইডস, তারপরে অ্যান্টি উমেন। এগুলি যতটা পলিটিক্যালি একটা ডাইমেনশন পায়, ও শিক্ষাটা সেভাবে পায় না, সেজন্য এই জিনিসটা রেকর্ডেড হয়। বাংলাদেশে কিন্তু দেখবেন যে এনজিও গুলো বা এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এইডস এর ব্যাপারে, তারপরে এই ধরনের কিছু কিছু যেমন মাইনরিটির ব্যাপারে, এগুলিতে তারা যত সেন্সিটিভলি স্প্রেড আউট করে ক্যাম্পেইনটা, শিক্ষার ব্যাপারে ততটা করে না। অর্থাৎ আমি বলতে চাই যে আন্তর্জাতিক সংস্থাগুলোর দিক থেকেও কিছুটা হালকা পরিমাণে হলো নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যায়। সেটা ঠিক আছে, কিন্তু আমি এখানে আরেকটি কথা যদি যুক্ত করে দিই, যে যেমন ভাবে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর নিষ্ক্রিয়তাকে বলছি, একই সাথে বাংলাদেশ সরকারের যে শিক্ষা মন্ত্রণালয়, তাদেরও তো আরো সক্রিয় ভূমিকা আমরা আশা করতে পারতাম। শিক্ষা মন্ত্রণালয়ের যে তোড়জোড় এখন চলছে, এখন কিন্তু অনেক বেশি শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশের বর্তমান শিক্ষা মন্ত্রণালয় অনেক বেশি ভাবে চাইছে প্রাথমিক থেকে
মধ্যম পর্যায়ে এবং উচ্চ পর্যায়ে শিক্ষার মধ্যে যাতে একটা ডাইনামিজম আসে। কারণ এদের কয়েকজনের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে উচ্চ পর্যায়ে, আমি দেখেছি এদের মধ্যে উদ্যমের কোনো অভাব নাই, আগ্রহের কোনো অভাব নাই। যেখানে আমরা অনেকটা পিছিয়ে পড়ে যাচ্ছি সেখানে হচ্ছে আমাদের কাঠামোগত একটা সমস্যা আছে। কাঠামোগত সমস্যাটা একটা বড় প্রশ্ন, এটা রেহমান সোবহান সাহেব তুলেছিলেন 90 প্রথম দিকে। সেটা হলো বাংলাদেশে যত বেশি ছাত্র আছে, বিপুল সংখ্যক ছাত্র, তারা শিক্ষা গ্রহণ করবে সে সুবিধা নেই। এটা দুটো সমস্যা, একটা হচ্ছে জনসংখ্যা বেশি, তার তুলনায় সুবিধা কম। আরেকটা হচ্ছে যে জনসংখ্যা আছে সেটাকে ব্যবস্থাপনায় এনে শিক্ষা দেওয়ার ব্যবস্থা, এরকম সক্ষম প্রশাসন যন্ত্র আমরা তৈরি করতে এখনো পারি নাই। এবং এই বর্তমান শিক্ষা মন্ত্রণালয় এই দুটো প্রশ্নে আমি দেখেছি খুব বেশি তারা এই চেষ্টা করছে। যেমন একটা হলো যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে এমফিল পিএইচডি ডিগ্রির অনুমোদন নেই, এই ব্যাপারেও তারা এখন সক্রিয় হয়ে বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করছে যে এখানে কি ধরনের ব্যবস্থা করলে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নিচু স্তরের শিক্ষকেরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে। আবার প্রাইমারি এবং স্কুল পর্যায়ে সেখানে এখন অনলাইনের কথাটা যদি বলি, এটা আরেকটা নতুন, মানে ইটস নট এ ডিফারেন্স ইন ডিগ্রি, ইটস ডিফারেন্স ইন কাইন্ড। অনলাইনের মাধ্যমে কিভাবে জাতিকে প্রশিক্ষিত করা যায় সেটা একটা বড় চ্যালেঞ্জ। তো আমরা যেটা বলতে পারি যে বর্তমানে বাংলাদেশ সরকার এই চ্যালেঞ্জটাকে সম্মুখ উপলব্ধি করেছে, এই চ্যালেঞ্জটাকে কিভাবে মোকাবিলা করবে সেভাবে তারা সচেষ্ট হচ্ছে। এটা বলতে পারবো না যে তারা সমাধানের পথ পেয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ তাজিবউদ্দিনের কাছে আবার একটু ফিরে আসব, যে আমরা যেটা শুরুতে বলেছিলাম যে ইউনেস্কো এই এবারে বিশ্ব শিক্ষক দিবসে যেই বিষয়টিকে, যে বক্তব্যকে মূল উপজীব্য করেছে সেটি হচ্ছে টিচার্স লিডিং ইন ক্রাইসিস, রি-ইমাজিনিং দ্য ফিউচার। এই যে ভাবনা, আপনার কি মনে হয় যে এমন একটি ভাবনাকে বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকার বা বাংলাদেশের শিক্ষকরা যথেষ্ট উপযুক্ত হয়ে উঠেছেন? আপনি কি মনে করেন, তারা কি প্রস্তুত? ধন্যবাদ। আমি একটু এই মূল প্রশ্নে আসার আগের যেই আমাদের শ্রদ্ধেয় মোহিত স্যারের প্রতি যে প্রশ্নটা ছিল, সেখানে একটা বিষয় একটু সাপ্লিমেন্ট করতে চাই। সেটি হলো বাংলাদেশে এই দিবসটি জনপ্রিয় না হওয়ার পিছনে বোধহয় একটি কারণ, বিশ্ব শিক্ষক দিবস পৃথিবীর অন্যান্য দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার চাইতে শিক্ষক সংগঠনগুলো বেশি পালন করে। ইউনেস্কোর এই দিবসটি 401টি সংগঠন সারা বিশ্বব্যাপী পালন করছে। বাংলাদেশের শিক্ষক সংগঠনগুলোর কি অবস্থা? বাংলাদেশের শিক্ষক সংগঠন আছে, বাংলাদেশের শিক্ষক সংগঠনগুলো শিক্ষা ক্ষেত্রে গবেষণা, শিক্ষা পেশাকে নিয়ে গবেষণা, এই জায়গাগুলিতে ঠিক নাই, কেবল নিজেদের পেশাগত প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়গুলো নিয়ে আছে। ফলে শিক্ষক সংগঠনগুলোকে কার্যকর করতে পারলে তাহলে বোধহয় বাংলাদেশে এই দিবসটি আরো জনপ্রিয় হয়ে উঠতে পারে। খুব সুন্দর আপনার ভাবনা। এবার মূল প্রশ্ন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আসলে, কারণ লক্ষ লক্ষ শিক্ষক যেই দেশে রয়েছেন সেই দেশের শিক্ষকরা জানেন না, এবং সেই দেশের ছাত্রছাত্রীদেরকে আমরা জানাতে পারিনি যে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ইউনেস্কোর একটি দিবস রয়েছে। এটি কিন্তু, এই দায় কিন্তু আমাদের কাঁধে নিতে হবে। যদিও আমরা আজকে শিক্ষক দিবস পালন করছি, শিক্ষকদেরই সম্মান করছি, কিন্তু মানে সেখানে যে আমাদের মানে দায়ে যে ঘাটতি রয়ে গেছে, দায়িত্ব পালনে যে আমরা কম সক্রিয় ছিলাম, সচেতন ছিলাম। হ্যাঁ, এবার তাজিব, আপনি ইউনেস্কোর ওই মূল বক্তব্যের কাছে যদি আসুন। মূল বক্তব্যে যদি আসি, মূল বক্তব্যের দুটি ডাইমেনশন আছে। একটা হচ্ছে ইন ক্রাইসিস, টিচার লিডার হিসেবে কাজ করবে, আর একটা হচ্ছে ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষক কি করবে। এবং এর একটা প্রেক্ষাপট আছে, এরকম থিম কেন আসলো? প্রেক্ষাপট হচ্ছে কোভিড-19 ওয়ার্ল্ড প্যান্ডেমিক প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে এসে ইউনেস্কো এবার চিন্তা করলো ক্রাইসিসে আমাদের শিক্ষকরা কিভাবে ক্রাইসিস নেতৃত্ব দিতে পারে এবং ভবিষ্যৎ কিভাবে বিনির্মাণ করতে পারে। আমি একটু শ্রদ্ধার সহিত আমাদের ইতিহাসকে স্মরণ করতে চাই। শিক্ষক দিবসে আমরা 1962 সালে যে শিক্ষা আন্দোলন করেছি, সেটাও একটা ক্রাইসিস ছিল জাতির জন্য, এবং সেই ক্রাইসিসে আমাদের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা আন্দোলন করেছে। শিক্ষকরা সোচ্চার হয়েছে,
উচ্চশিক্ষাকে সংকুচিত করতে দেবে না, একটা সেকুলার শিক্ষা ব্যবস্থায় দেশে থাকতে হবে, এবং শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীরা সেদিন সচেতন হয়ে আন্দোলন করে সেই শরীফ কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করতে দেয়নি। এই ঐতিহ্য আমাদের আছে। আমাদের শিক্ষক দিবস হয়তো আমরা পালন করছি না, কিন্তু আমাদের দীর্ঘ ঐতিহ্য আছে। 1971 সালে 18 ফেব্রুয়ারিতে আমাদের জোহা স্যার যেভাবে নিজকে আত্মত্যাগ করলেন, এগুলো ক্রাইসিসে শিক্ষকদের অবদান নয়? অবশ্যই ক্রাইসিসে শিক্ষকদের অবদান। আমরা সেটাকে ফরমেটিভ ওয়েতে চমৎকার করে উপস্থাপন হয়তো করতে পারিনি, কিন্তু আমাদের তাজিবুদ্দিন, আমি আপনাকে একটু থামাই। শুধু দর্শক, আপনাদের মনে আছে ডক্টর শামসুজ্জোহার কথা তাজিবুদ্দিন যার উল্লেখ করলেন, সেই শিক্ষকের কথা আমরা জানি যে যখন মানে এই পাকিস্তানি আর্মি যখন ছাত্রদের উপরে গুলি চালাতে গিয়েছিল, তখন এই ডক্টর শামসুজ্জোহা ছাত্রদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে আমার কোনো ছাত্রের বুকে যদি গুলি লাগে তার আগে আমাকে গুলি করতে হবে। এক সারা পৃথিবীর জন্য এক অনন্য শিক্ষা, অনন্য এক উদাহরণ যে শিক্ষক তার ছাত্রর গায়ে গুলি লাগাতে দেননি, তিনি নিজের বুক পেতে দিয়েছিলেন। এবং আমরা জানি যে ডক্টর জোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক ছিলেন, তিনি সেদিন শহীদ হন। ধন্যবাদ তাজিব ডক্টর জোহার প্রসঙ্গ আনার জন্য। বলুন। আমি আমার মূল প্রসঙ্গে যাই। শিক্ষকরা এই ক্রাইসিসে কতটা প্রস্তুত? হ্যাঁ, এই প্যান্ডেমিকের জন্য কোনো কিছুতেই পৃথিবীর কোনো দেশই প্রস্তুত ছিল না, যদিও প্যান্ডেমিকটা একেবারে অনুমান করা যায়নি তা নয়। আমাদের শিক্ষকরাও প্রস্তুত ছিল না, এবং বাংলাদেশের মতো একটা কম উন্নত দেশের শিক্ষা, স্বাস্থ্য সবকিছুতেই আমরা তো পিছিয়ে আছি নিঃসন্দেহে। ফলে এই প্যান্ডেমিকের শিক্ষার সবচেয়ে বড় ক্রাইসিস হয়েছে আমাদের শিক্ষার্থীরা। আমি একটু আমাদের বারবারই বলছিলেন আমরা শিক্ষক কত, শিক্ষার্থী কত, আমি একটু তথ্য বলি। আমি আজকে সকালে ব্যানবেজের 2000 সেই ডাটাতে টোটাল শিক্ষার্থীর সংখ্যার একটা হিসাব করেছি। তাতে করে বাংলাদেশের টোটাল শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 3,98,84,512 জন, আর শিক্ষকের সংখ্যা হচ্ছে সব মিলে প্রাথমিক থেকে একেবারে উচ্চশিক্ষা পর্যন্ত 13,19,714 জন। এই বিপুল সংখ্যক শিক্ষার্থী প্যান্ডেমিকের ফলে তারা শিক্ষা কার্যক্রম থেকে, একাডেমিক কার্যক্রম থেকে বন্ধ হয়ে গেছে। এখন আমাদের যে অনলাইনে, যেমন এই যখন প্যান্ডেমিক শুরু হয় তখন আমি ইংল্যান্ডের বোর্নমাউথ ইউনিভার্সিটিতে একটা কোর্সে ছিলাম। আমার কোর্স কিন্তু যথাযথভাবে সম্পন্ন হয়েছে, কারণ তাদের কিছুটা সেটআপ ছিল, যে সেটআপে আমি ঘরে বসে তাদের সাথে একাডেমিক কার্যক্রমে সম্পৃক্ত হতে পেরেছি। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ওই সেটআপে ছিল না, ফলে আমরা মারাত্মক ক্রাইসিসের মধ্যে পড়ে গেছি। এবং এই ক্রাইসিসকে আমাদের শিক্ষকরা প্রথম কিভাবে রেসপন্স করেছে, আমি শ্রদ্ধার সহিত স্মরণ করছি সেই সকল শিক্ষকদেরকে, বিশেষ করে রসায়ন শাস্ত্রের শিক্ষকদেরকে। তারা প্রত্যেকে তাদের নিজ নিজ ল্যাবে প্রাথমিকভাবে স্যানিটাইজার প্রস্তুত করে মানুষের কাছে বিতরণ করেছে। তাহলে আমাদের শিক্ষকরা তো ক্রাইসিসে, এবং সেই রসায়ন ল্যাবে স্যানিটাইজার তৈরি করে বিতরণ করতে হবে এরকম নির্দেশনাও ছিল না, স্বপ্রণোদিতভাবে তারা করেছে। দ্বিতীয়ত যেটি, সেটি হচ্ছে বড় ধান তখন আসবে আমাদের কৃষকের ঘরে। মোহাম্মদ তাজিবুদ্দিন, আপনাকে আমি একটু থামাই। আপনি রসায়নের কথা বলছিলেন, আমাদের রসায়নের অধ্যাপক ডক্টর নাফিজ আহমেদ। নাফিজ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুভেচ্ছা আপনাদের সকলকে। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? জি জি জি। আচ্ছা, ঠিক মিলছে না। আচ্ছা, আপনি শুনলেন যে এই যে তাজিবুদ্দিন যেটা বললেন যে রসায়ন ল্যাবে যে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়েছে একদম প্যান্ডেমিকের শুরুতে, এবং সেটি সরকারের নির্দেশের বাইরেই, মানে স্বপ্রণোদিত হয়ে বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ল্যাবগুলো করেছে। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে আপনারা কি এরকম কোনো উদ্যোগ নিয়েছিলেন? না, আমরা নাফিসকে আবার মিস করে ফেলেছি। তাজিবুদ্দিন, আপনি আপনার কথা এগোতে থাকুন। তাজিব, আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ,
আমি কেবল বিশ্ববিদ্যালয়গুলোর কেমিস্ট্রি ল্যাবের কথা বলছি না, আমাদের সরকারি কলেজ, সব কলেজগুলো। মানে যেহেতু তাজিবউদ্দিন একটি মানে কেমিস্ট্রির অধ্যাপক, সেই জন্য আমি তাকে প্রশ্নটা করেছি। জি জি জি। পরবর্তীতে আমরা দেখেছি বড় ধান কাটার সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে যে বর্তমান সরকারের যে ছাত্র সংগঠন এবং যুব লীগ যারা আছে তাদেরকে নির্দেশ দিয়েছে যে কৃষকের বড় ধান কাটা যেন কোনোভাবে ব্যাহত না হয়। আমরা দেখেছি আমাদের শিক্ষকরা বাংলাদেশ বর্তমান সরকারের রাজনৈতিক সংগঠনগুলো স্বতঃস্ফূর্তভাবে কাজটি করেছে এবং বড় ধান সংগ্রহে কোনো সংকট বাংলাদেশে হয়নি। আমাদের শিক্ষকরাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে নেমে গেছে, শিক্ষার্থীরা নেমে গেছে। এবং রাজশাহী বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে আমি দেখেছি, পত্রিকায় ছবি এসছে, তিনি তার সহকর্মীদেরকে নিয়ে বিভিন্ন তার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে নিয়ে, শিক্ষার্থীদেরকে নিয়ে মাঠে ধান কেটেছে। তাহলে এই ক্রাইসিসকে শিক্ষকরা সবসময় শিক্ষকরা রেসপন্স করেছে। সবচেয়ে বড় যে রেসপন্সটি দরকার ছিল সেটি হচ্ছে একটা নতুন ভাইরাস পৃথিবীকে গ্রাস করে ফেলেছে, পৃথিবীকে কলাপস করে দিয়েছে। তাহলে শিক্ষক হিসেবে এই ভাইরাসের উৎস, প্রকৃতি, এর চিকিৎসা, এর টিকা, এই বিষয়ে আমাদের গবেষণায় সম্পৃক্ততা খুব প্রয়োজন ছিল। এই জায়গাটাই আমাদের অংশগ্রহণ শিক্ষকদের বেশ আশাব্যঞ্জক আমি মনে করছি না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করেছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেছে, টু সাম এক্সটেন্ট করেছে। এই জায়গাতে আমাদের শিক্ষকরা আমরা ক্রাইসিসে খুব বেশি অংশগ্রহণ করতে পারিনি। এবার যদি বলি আমাদের ভবিষ্যৎ বিনির্মাণ আমরা কিভাবে করব, ভবিষ্যৎ বিনির্মাণের ক্ষেত্রে আমাদেরকে নতুন করে ভাবতে হবে যে শিক্ষার্থীরা যারা ক্লাস করতে পারেনি, শিক্ষকরা আরেকটা বড় ক্রাইসিসে আরেকটি বড় রেসপন্স করেছে, সেটি হচ্ছে সরকার পরবর্তী থেকে এটাকে সুসংগঠিতভাবে নির্দেশনা দিয়েছে যেন অনলাইনে শ্রেণী কার্যক্রম চালানো হয়। কিন্তু আমাদের অনেক সহকর্মীরা সরকারের নির্দেশনার আগেই তারা অনলাইনে শ্রেণী কার্যক্রম শুরু করেছে। খুবই মজার বিষয় হচ্ছে অনলাইনে শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য যে সকল সফটওয়্যার প্রয়োজন, যে সকল ইন্টারনেট সেটআপের প্রয়োজন, যে সকল প্ল্যাটফর্ম দরকার, সেটার কিছুই আমাদের শিক্ষকরা জানে না। এই প্যান্ডেমিকের সময় হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক তারা গুগল ক্লাসরুম ব্যবহার করতে শিখেছে, তারা জুম ব্যবহার করতে শিখেছে। এমনকি এসব ব্যবহার করতে শেখার আগে তারা ফেসবুকে তাদের ক্লাস আপলোড করে দিয়েছে, শিক্ষার্থীরা দেখে নিয়েছে। এই যে সংখ্যাটা কত, এর একটা গবেষণা হওয়া দরকার, সেটা লক্ষ লক্ষ ক্লাস হবে। তাহলে শিক্ষকরা তো ক্রাইসিসে রেসপন্স করছে। আমি সেই সকল শিক্ষকদেরকে সম্মান জানাই। আমি অনেক শিক্ষকের ক্লাস শুনেছি, দেখেছি, আমার জুনিয়র সহকর্মীদেরকে ক্লাসের ত্রুটি বিচ্যুতিগুলি নিয়ে ফোন করে পরামর্শ দিয়েছি, তারা খুশি হয়েছে, উজ্জীবিত হয়েছে। আমি এই মুহূর্তে পোস্টিং নাই, কিন্তু যেহেতু শিক্ষক, ওই কাজটা আমি কোনো না কোনো ভাবে করার চেষ্টা করেছি। তাহলে শিক্ষকরা ক্রাইসিসে রেসপন্স করে, আমি সেই শিক্ষকদেরকে শ্রদ্ধা জানাই। এখন সংকট হচ্ছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের শিক্ষার, একটু আগে আমাদের মোহিত স্যার বলছিলেন, বাংলাদেশের শিক্ষার সবচেয়ে বড় সংকট হচ্ছে আমাদের বিপুল জনসংখ্যা এবং বিপুল শিক্ষক। এই ব্যবস্থাপনাটা খুব কমপ্লেক্স। এবং ওয়ার্ল্ডোমিটারের রিপোর্ট অনুযায়ী, আজকের মানে এখন থেকে 2 ঘন্টা আগে রিপোর্ট অনুযায়ী, পৃথিবীতে মাত্র 36টা দেশ আছে যাদের মোট জনসংখ্যা 4 কোটির বেশি, আর সবগুলো দেশের মোট জনসংখ্যা 4 কোটির কম, অর্থাৎ আমাদের মোট শিক্ষার্থীর পরিমাণের চাইতে কম। এরকম একটি বাস্তবতায় ইউনেস্কোর যে শিক্ষক দিবস বা শিক্ষাকে নিয়ে যে পরিকল্পনা ভাবনা, বাংলাদেশের পরিকল্পনা ভাবনা ভিন্ন হতেই পারে, এবং আমাদের সরকারের জন্য এগুলো বড় চ্যালেঞ্জ। আমি মনে করছি এত বড় চ্যালেঞ্জ নিয়ে আমাদের সরকার যা করছে সেটা অনন্য সাধারণ, যদিও আরো অনেক করার আছে নিঃসন্দেহে, কিন্তু অনন্য সাধারণ। এখন ভবিষ্যৎ নিয়ে শিক্ষকরা কি করবে? যখন আমরা অনলাইন ক্লাস শুরু করেছি তখন আমাদের ব্যাপক সংখ্যক শিক্ষার্থীর অনলাইন অ্যাক্সেস নাই, এবং এটা নিয়ে ডিবেট হয়েছে। কেউ কেউ বলেছে আমরা তাদেরকে বাদ দিয়ে কেন করব। সেই ক্ষেত্রে আমরা ইতিহাস থেকে বোধহয় একটু বিচ্যুত হয়েছি। একটা পাকিস্তানি সুসংগঠিত আর্মির বিরুদ্ধে বাঁশের লাঠি আর সুটকি টাটা বল্লম নিয়ে যে জাতি দাঁড়াতে পারে, সে জাতি একটা ডিভাইসের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। এই ক্ষেত্রে একটা ব্যাপক নেতৃত্ব এবং ইতিবাচক বাক্য থাকলে আমার মনে হয় এটি আরো বেশি ফলপ্রসূ হতো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে তাজিব, আপনি অনেক সুন্দর কথা বলেছেন। যে ওই যেটা বললেন যে ওই সরকি টাটা বল্লম নিয়ে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম, এবং প্যান্ডেমিকের সময় কিন্তু সেভাবে আমরা দেখেছি যে বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষক
তারা আসলে দাঁড়িয়ে গেছেন। তারা তাদের মতো করে চেষ্টা করেছেন। যেই দেশে ইন্টারনেট ঘরে, ঘরে নাই, যে দেশে মানে মোবাইলের ডাটা এত দুর্বল যে এ এ অ মানে অনলাইন কাজ করতে অসুবিধা হয়, তেমন একটি দেশে থেকেও তারা কিন্তু থেমে যাননি। আমি একটু তিথির কাছে যাই। তিথি, আমরা জানি যে যখন প্যান্ডেমিক শুরু হয়েছিল, তখন আপনি কানাডাতে ছিলেন, আপনার বিশ্ববিদ্যালয়ে ছিলেন। আপনি এই বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সময়ে প্যান্ডেমিকের মানে আমি এটা বলতে চাচ্ছি যে প্যান্ডেমিকের সময়টা আপনি কিন্তু ভাগ করে ফেলেছেন। কয়েক মাস আপনি কানাডায়, কয়েক মাস আপনি বাংলাদেশে। তা এখানে যে শিক্ষা নিলেন, সে সময় কি মানে শুরু হয়ে গিয়েছিল? মানে অনলাইনে শিক্ষাদান নাকি মানে ইন পারসন ক্লাসে যাওয়া এটা চলছিল? তাই নিয়ে একটু বলবেন এবং বাংলাদেশে যাওয়ার পরে আপনি শিক্ষাটাকে এখন মানে কিভাবে দান করছেন? আপনার দায়িত্বটা কিভাবে পালন করছেন? একটু সংক্ষেপে বলবেন, ভালো হবে। তার আগে শুধু আমি একটা ছোট কথা বলে নিই, যেহেতু আমি রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে আছি, মোহিত স্যার এবং তাজিব স্যার যেটা বললেন যে শিক্ষক দিবস নিয়ে অনেক কথা, যে বিশ্ব শিক্ষক দিবস বাংলাদেশে পালন করা না করার ক্ষেত্রে আমাদের যে একটা দুর্বলতা আছে, সেইটা তার সাথে যোগ করতে পারি। আসলে জোহা স্যার মারা গেছেন 18ই ফেব্রুয়ারি, জোহা দিবস পালন করা হয় প্রতি বছর, কিন্তু এটাকে জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করার জন্য আমরা প্রতি বছর যখন র্যালি করা হয়, বিভিন্ন ধরনের সভা সেমিনার করা হয়, তখন শুধুমাত্র সেই দিনই বলা হয় যে এটা জাতীয় শিক্ষক দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হোক বা ওটা নিয়ে একটু কথা হয়, কিন্তু তারপরে আসলে কখনো হয় না। তো দেশের মধ্যে একটা জাতীয় শিক্ষক দিবস নিয়ে পালন করতে গিয়ে বা এটাকে তৈরি করার জন্য যে প্রসেসগুলো, সেখানে এত ফাঁকা দুর্বলতা থাকে, সেখানে আসলে বিশ্ব শিক্ষক দিবস আমরা পালনের যে প্রস্তুতিগুলো নিতে পারি বা সবাই মিলে জানতে পারি, সেখানে আসলে ফাঁকটা অনেক বেশি থেকে যায়। এটা আমি আসলে শিক্ষক দিবস বা জোহা স্যারের ওই সুযোগটাই এসেছিল, সেই জন্য আমি বললাম কথাটা। আর প্যান্ডেমিকের যে সময়টা আমি ভাগ করে নিয়েছিলাম, মানে আমাকে থাকতে হয়েছিল ওখানে আমার মার্চে যখন ওরা বন্ধ করলো ক্যাম্পাস, তার 1 সপ্তাহ সময় নিয়েছিল যে অনলাইনে ক্লাস শুরু করবে, এবং তারা প্রিপেয়ার টোটালি ক্যাম্পাসে প্রেমিসে যেতে দিত না, বা কোনো ধরনের সহায়তা লাগলে সবকিছুই আমার সুপারভাইজার বলি, কো সুপারভাইজার বলি, সবই কন্ট্যাক্ট করতো ইমেল বা বাই ফোনে বা অনলাইনে করতে হতো। কিন্তু ক্লাস কিন্তু ওদের 1 সপ্তাহ লেগেছে অনলাইনে যেতে, অনলাইনে ক্লাস, এবং সেমিস্টার ওই এই সময়ের মধ্যে শেষ হয়েছে, মানে এপ্রিলের মাঝে ছিল সেমিস্টার শেষ, ওই সময়ের মধ্যে শেষ করেছে, জাস্ট 1 সপ্তাহ সময় লেগেছে। আর আমাদের দেশের কথা যদি বলা হয়, তাহলে আমি এসছি জুলাইয়ের 20 তারিখে এসছি। তারপর আমার জয়েনিং দিয়ে বা এই যে হোম কোয়ারেন্টাইন দিয়ে 2 সপ্তাহ চলে গেছে। তারপরে আমার সেই ক্লাস আমাকে ডিস্ট্রিবিউশন করার পরে আমার মানে আসলে কোর্স যেটা দিবে বা কিভাবে নিতে হবে বা আমি কোনভাবে টাইম, এইগুলো করতে গিয়ে আরো মোটামুটি 2 সপ্তাহ লেগে গেছে সময়। এরপরে যেটা হয়েছে খুবই আসলে এটা স্যার যেটা বললেন, আসলে স্টুডেন্টদের অ্যাক্সেসটা আমি জানি না, আসলে আমার স্টুডেন্ট ক্যাপাসিটি ক্লাসের হচ্ছে 100-র উপরে, 115 থেকে 20, কিন্তু সেখানে স্টুডেন্ট পার্টিসিপেট করছে মানে 40% বলা যায়। এটা আমার ক্লাসের কথা বললাম। আমি এখন একটা ক্লাস, যেহেতু আমাদের হয়েছে যে একটা সপ্তাহে একটা করে ক্লাস নিতে হবে, তো ওই একটা কোর্সের বললাম যে আসলে ওদের ওই অ্যাক্সেস নেই, মানে ওদের সঙ্গে যখন আমি কথা বলেছি যারা অনলাইনে ক্লাস করছে, কারণ ওদের সাথে আসলে আমার ডিরেক্ট অনেকদিন ক্লাস যেহেতু হয়নি, আমি জানি না সবার অবস্থা, কিন্তু অধিকাংশই বললো যে তাদের আসলে ওই অ্যাক্সেসটা নেই। অনেকে থাকে যে অনেক গ্রাম এরিয়ায় থাকে। 2 নম্বর হচ্ছে যে ফাইন্যান্সিয়াল যে সমস্যাটা, তারা ওই অ্যাক্সেসটা সার্ভাইভ করতে পারছে না, সেই জন্য তারা ক্লাস করতে পারে না। কারণ 8টা কোর্সে যদি ক্লাস থাকে তাহলে আসলে অনেক পরিমাণ অর্থই তাদের এই জন্য ব্যয় করতে হয়। তার সাথে ইকুইপমেন্ট, যেটা ইলেকট্রিসিটি বা আমরা ফোন বলি বা ল্যাপটপ বলি, যে সেই যে সাপোর্ট গুলো সেগুলো তাদের থাকে না, সেই কারণে তারা আসলে ক্লাস করতে পারে না। ফলে আমাদের আসলে কোনো একটা সিচুয়েশন ক্রাইসিস মুভমেন্টে তৈরি যখন হবে, তার জন্য কিছু প্রিপারেশন, কিছু প্ল্যানিং আগে থেকে করা দরকার। সেটা যদি না থাকে আসলে কোনো ক্রাইসিসটাকে মানে পুরোটা মোকাবেলা করা যাবে না, সম্ভব হয় না। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটু মন্তব্যের দিকে আবার যাব। আমাদের টরন্টোর একজন বিশিষ্ট সংস্কৃতি কর্মী অধ্যাপক অরুণাংশু হর, তিনি আমাদের অনুষ্ঠান দেখছেন। আমরা চাইবো যে অরুণাংশু হর তিনি কোন একটি মন্তব্য দেবেন বিশ্ব শিক্ষক দিবস হিসেবে, সেটি ভালো হবে। শামসুত তাবরিজ, তার নাম আগে একবার বলেছিলাম, তিনি বলেছেন
শ্রদ্ধা বিশ্বের সব সম্মানিত শিক্ষকের প্রতি আমিও গর্বিত, কেননা আমি এক যুগ শিক্ষকতা পেশায় ছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে শামসুদ তিবরিজ, আপনি আজকে যুক্ত হয়েছেন। উজ্জ্বল রায় তিনি বলেছেন, বাংলাদেশের গুণগত শিক্ষা বাস্তবায়নের চ্যালেঞ্জ বহুমাত্রিক, সম্মুখ গতিতে চলছে আমরা। 21 শতকের গুণগত শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়নে শিক্ষা প্রশাসনের ক্ষমতায়নের বিকল্প নেই। সালমা মুক্তা তিনি আবার বলেছেন, আচ্ছা, তিনি জানিয়েছেন যে জনাব তিবরিজ তিনি আসলে তাজিবউদ্দিনের বড় ভাই, যিনি আমাদের আজকের অতিথি। অনেক ধন্যবাদ আপনাকে। রিজভি জামান রাজেন্দ্র কলেজের অধ্যাপক, তিনি বলেছেন, সিরাজুল ইসলাম চৌধুরী অ্যান্ড ফখরুল আলম আর মাই ফেভারিট টিচার। তিনি তার টিচারদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, আমরা পড়লাম। সৈয়দ মঞ্জুরুল ইসলাম সম্পর্কে তিনি লিখেছেন যে সৈয়দ মঞ্জুরুল ইসলাম ইজ অলসো অ্যান আইকনিক টিচার টু মি। ঠিক তাই, এটি আনন্দের বিষয় যে আজকে আমাদের যারা দর্শক তাদের অনেকে শিক্ষক এবং তারা তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। রুকসানা ইয়াসমিন উর্মি তিনি বলেছেন, শিক্ষক হওয়ার ইচ্ছা ছিল কিন্তু হতে পারিনি, সকল শিক্ষককে আমার বিনম্র শ্রদ্ধা। রিজভি জামান আরও বলেছেন, ও তিনি আমার সম্পর্কে বলেছেন, সুব্রত কুমার দাস স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ এ টিচার, হি ওয়াজ অ্যান্ড স্টিল ইজ ইমেন্সলি পপুলার উইথ হিজ স্টুডেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ রিজভি জামান। তাসমিনা খান তিনি আবারও লিখেছেন যে শুধু শিক্ষক দিবসে নয়, প্রতিবার হাতে কলম নিলেই আজীবনের সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসে। বেশ কিছু শিক্ষক, তেমন শিক্ষককে জীবনে পেয়েছি বলে আমি হতে পেরেছি। আমাদের টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষক জগৎময় দাস, ডক্টর জগৎময় দাস তিনি বলেছেন, সকল শিক্ষকের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। গুণী শিক্ষকদের কথা মনে পড়লে শ্রদ্ধায় মন ভরে আসে, তবে দুঃখ লাগে বাংলাদেশে বর্তমানে শিক্ষকরা তাদের সম্মান হারাচ্ছেন। তার একটি কারণ হয়তো অনেক শিক্ষকের মাঝে শিক্ষক সুলভ মনোভাবের অভাব, আবার হয়তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে অযোগ্য প্রার্থীকে পলিটিক্যালভাবে নিয়োগ দেওয়াও একটি কারণ। অনেক কঠিন প্রসঙ্গ তিনি তুলেছেন। আমরা এই প্রসঙ্গে প্রফেসর মহিতুল আলমের কাছে আসব। ডক্টর জগৎময় দাস আরও বলেছেন, সুন্দর আলোচনায় অংশগ্রহণকারী সকল শিক্ষককে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি প্রফেসর আলমের কাছে যদি আসি, এই যে শিক্ষকরা তাদের সম্মান হারাচ্ছেন বলে আমরা ভাবি, মাঝে মাঝে আমরা ভাবি যে একসময় শিক্ষকের সম্মান ছিল, এখন নাই। আপনি কি এই বিষয়ের সাথে একমত? আপনি কি মনে করেন যে শিক্ষকরা আসলে সম্মান হারিয়েছেন? না, এইভাবে বললে এটা সমস্যাটার খুব সিম্পলিফিকেশন হয়ে যায়। আসলে ভালো শিক্ষক আগে যেমন ছিলেন, কম ভালো শিক্ষক আগে ছিলেন। আগেও অনেক শিক্ষক ছিলেন যারা আসলে শিক্ষকতার পেশার জন্য উপযুক্ত ছিলেন, কিন্তু তারা শিক্ষকতা করে গেছেন, ছড়ি ঘুরিয়েছেন, শিক্ষকতার নামে শিক্ষার বাইরে অনেক জিনিস করেছেন। এটা আগেও ছিল, এটা এখনো আছে। তবে যেটা হয়েছে, যেহেতু দলীয় রাজনীতি প্রধান আমাদের সমাজ, দলীয় রাজনীতির একটা প্রবণতা হচ্ছে সব জায়গায় দলীয় প্রভাবকে বিস্তার করা। সেই কারণে অনেক সময় নিয়োগগুলো তো এই রাজনৈতিক দলীয় প্রভাব থাকে, যেটাকে আমরা বলি পলিটিসাইজেশন অফ এডুকেশন। এটা হয়েছে, এটা আগেও ছিল, এখনো হচ্ছে, এবং এটার নিয়ন্ত্রণ আসবে তখনই যখন গুণগত শিক্ষা ক্রমশ এই অগুণগত শিক্ষার জায়গাটা দখল করতে পারবে। তো সেটা কিভাবে হবে? সেটা হচ্ছে যে এমন না যে দলীয় শিক্ষকেরা সবাই ফলাফল খারাপ, তা নয়, কিন্তু যেটা হয়েছে তারা নিয়োগের জন্য যে শর্তগুলো থাকে তারা সেগুলো পূরণ করে থাকেন। পূরণ করে তখন তাদের দলীয় প্রাধান্যের কারণে বা কর্তৃপক্ষের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্কের কারণে তারা নিয়োগটা পান। নিয়োগগুলো অবৈধ নয়, কিন্তু নিয়োগগুলোর মধ্যে একটা দলীয় প্রাধান্য থাকে। আচ্ছা, এখন যেটা হয়, আমরা যেটাকে বলি তল্পি বাহক, এই তল্পি বাহকতা শিক্ষকতার মধ্যে ঢুকে গেছে, যেটা ওই ভদ্রলোক বলেছেন। কিন্তু আমি এগুলোকেও বড় সমস্যা মনে করি না। সমস্যা যেখানে হয়েছে সেটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, যেটা আমি প্রথম থেকে বলতে চাইছি। সেটা হলো যে
আমরা শিক্ষার গুণগত মান, যেটা কোয়ালিটি এডুকেশন স্টেলা বলেছেন, সেটার সঙ্গে যারা শিক্ষা গ্রহণ করছে তাদের সম্পর্কটা কোন জায়গায় নির্ধারিত হবে সেটা আমরা নিশ্চিত করতে পারি। আমি যদি আপনাকে একটু ঠেকিয়ে দিই, এখানে একটু থামাই, সেই জায়গাটা কেন আমরা নিশ্চিত করতে পারলাম না? এই যে বর্তমান যে দলে আওয়ামী লীগ সরকার, এই আওয়ামী লীগ সরকার তো গত 4-5 বার মানে প্রায় 20 বছর 25 বছর ধরে দেশ শাসন করছে। তাহলে তারা এই দলগত যে বিষয়টি সেখান থেকে উঠে এসে দেশকে সত্যিকারের একটি শিক্ষার জায়গায় নিয়ে যেতে পারলেন না কেন? আপনি না এটা পারছে না সেটা নয়, এটা একটা বিবর্তনের ব্যাপার, ক্রম বিবর্তনের ব্যাপার। সমাজ কিন্তু কিন্তু ক্রম বিবর্তনে সেটা তো আমরা উন্নতির দিকে যাইনি, আমরা তো অবনতির দিকে গিয়েছি। এমন ভাবে বলা যাবে না, উন্নতি অবনতি এভাবে বললে জিনিসটাকে খুব সরলীকরণ করা হয়। আমি আপনাকে একটা চিত্র দিই যেটা তাজিবউদ্দিনও সমর্থন করতে পারবে। সেটা হচ্ছে আগে বাংলাদেশের যত শিক্ষক গবেষণায় নিয়োজিত ছিল, এখন তার চেয়ে অনেক বেশি শিক্ষক নিয়োজিত আছেন এবং অনেকে সরকারের পাচ্ছেন, বৃত্তি পাচ্ছেন সরকারের। আপনারা যদি খবর রাখেন ইউজিসির খবরগুলো বা এডুকেশন মিনিস্ট্রির, তাহলে দেখবেন যে আগের চেয়ে অনেক বেশি বৃত্তি বাড়িয়ে দেওয়া হয়েছে শিক্ষকদের জন্য, গবেষণায় যাতে তারা নিয়োজিত থাকতে পারে সেই জন্য আগের চেয়ে অনেক বেশি অর্থ লগ্নি করা হয়েছে এবং আগের চেয়ে অনেক বেশি গবেষণাও চলছে বাংলাদেশে। তরুণ শিক্ষকেরা অনেকে অনেক ভালো ভালো গবেষণা করছেন, কিন্তু এই কথাগুলো আসছে না যেহেতু আমাদের একটা সনাতনী চিন্তা হয়েছে যে দলীয় গত প্রভাবের কারণে শিক্ষার অবনতি হয়েছে। এটা হলো আমাদের ধারণা, কিন্তু এটা যদি আপনি কাগজে পত্রে প্রমাণ করতে চান দেখবেন যে উল্টো চিত্রটাই আসলে বেশি সত্য। আমি আপনাকে বলি, এখন এই যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে সেখানে এখন অধ্যাপক তৈরি হচ্ছে, এই অধ্যাপকগুলো তার এমনি হচ্ছে না, তাদের যোগ্যতা দিয়ে হচ্ছে। তারপরে যে জায়গাটা আমি নিশ্চিত করা যাচ্ছে না বলেছি সেখানে হচ্ছে যে আমার ওই সমস্যাটা যে আমরা গুণগত শিক্ষার সঙ্গে সংখ্যার যে শিক্ষার্থী যে সংখ্যা আছে তার মধ্যে আমরা একটা কনফ্লিক্ট দেখি। আসলে এটা কনফ্লিক্টের ব্যাপার না, এটা কোনো সাংঘর্ষিক ব্যাপার না। আমি এটা এইভাবে বুঝাই, যেমন আমি যখন এসএসসি পাস করি 1969 সালে, তখন আমরা কলেজিয়েট স্কুল থেকে 4 জন কলা বিভাগে প্রথম বিভাগে পাস করেছিলাম। তখন ওই 4 জন পাস করাটা ছিল একটা স্বর্ণ মুহূর্ত, কিন্তু এখন সেই জায়গায় কলেজিয়েট স্কুল থেকে প্রতি বছরে 180 জন প্রথম বিভাগে পাস করছে, অর্থাৎ A+ পাচ্ছে। তাহলে দেখেন আগে ছিল 4 জন ভালো ছাত্র, এখন 180 জনের ভালো ছাত্র হয়েছে। তাহলে এটা কি দেশের শিক্ষাগত মানের যে বৃদ্ধি হয়েছে সেটা না। কাজে যেটা আমাদের করতে হবে, আমি যেটা মনে করি, আমি অনেক জায়গায় বলেছিও, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ছড়িয়ে দিতে হবে। গুণগত মানটা আসবে শিক্ষা ব্যবস্থা ছড়িয়ে দিলে। যেমন আগে 100 জন ছাত্র থাকলে আপনি 10 জন ভালো ছাত্র পেতেন, কিন্তু এখন যদি 1 লক্ষ ছাত্র দেন তাহলে আপনি 2000 ভালো ছাত্র পাবেন, সেটা দেশের জন্য ভালো হবে। অনেকে বলে যে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করলে কি এটা কোনো কাজ হবে? আমাদের না, আপনি আগে খোলসটা তৈরি করে দেন। কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে আপনি খোলসটা দেন, খোলসটাতে আস্তে আস্তে জিনিস ভরবে। প্রথমে পচা জিনিস আসবে, কিন্তু পরে যখন ভালো জিনিস ঢুকতে শুরু করবে প্রতিযোগিতার কারণে, তখন পচা জিনিসগুলো বের হয়ে যাবে। যেমন অনলাইনের এখন কি হচ্ছে, প্রথম দিকে আমরা যখন অনলাইনে গেলাম তখন দেখি যে ছাত্ররা এটা মোটেও নিতে পারছে না। তাজিবউদ্দিন যেমন বলেছেন শিক্ষকেরা নিতে পারছে না, এটা হচ্ছে মে মাসের কথা। কিন্তু যত আগস্ট সেপ্টেম্বর আসলে দেখা গেল যে শিক্ষকেরা আগ্রহ নিচ্ছে এবং ছাত্ররা তাদের অভিভাবকদের বলে ল্যাপটপ কিনছে, মোবাইল কিনছে, যাতে তারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারে। এখন একটা সমস্যা হয়েছে, সাক্ষাতে তো আমরা পরীক্ষার খাতা দেখে লাল কালি দিয়ে দেখিয়ে দিই যে এই তোমার ভুল, কিন্তু অনলাইন এক্সামিনেশন তো সেটা সম্ভব হয় না, সেটা অনেক ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ। তখন আমরা দেখলাম যে প্রথম দিকে আমরা যখন অ্যাসাইনমেন্ট দিচ্ছি ওরা জাস্ট কাট এন্ড পেস্ট করে দিচ্ছে, কিন্তু এখন দেখছি যে ক্রমান্বয়ে যখন এক্সারসাইজটা চলছে কাট এন্ড পেস্ট শাস্তি পাচ্ছে, দেখি তারা নিজের ভাষায় লেখার চেষ্টা করছে। এইটাই হচ্ছে বিবর্তনের কথা আমি বলছি। অর্থাৎ আপনি শিক্ষাটাকে ছড়িয়ে দেন, তারপরে দেখবেন যে ঠাকুরগাঁও থেকেও ভালো ছাত্র তৈরি হয়ে আসছে, ভালো গবেষক তৈরি হয়ে আসছে, সুনামগঞ্জ থেকেও ভালো গবেষক তৈরি হয়ে আসছে। এইটা আমি বলছি যে আমাদের পুরনো যে চিন্তা যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি আসলে সাংঘর্ষিক, সেটা আমি মনে করি না। আমি মনে করি যে যত কোয়ান্টিটি বাড়বে কোয়ালিটি বাড়তে পারবে বাংলাদেশের সমাজে। তো সেই দিক থেকে কোয়ালিটি এবং কোয়ান্টিটি একই সাথেই বাড়ানো সম্ভব। হ্যাঁ, মানে কোয়ালিটি কোয়ান্টিটিকে আমরা সনাতন ভাবে মনে করেছি কনফ্লিক্টিং, আসলে না। আপনি কোয়ান্টিটি বাড়িয়ে দেন,
কোয়ালিটি আচ্ছা এমন এখন ধরেন এখন আপনি একটা প্রোগ্রাম করছেন না এনআরবি, এরকম আরো 50টা প্রোগ্রাম হচ্ছে না? তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনার মতো আরো 50 জন তৈরি হচ্ছে। তো আমি যদি মনে করতাম যে না এনআরবি শুধু ভালো আর সবগুলি পচা, তাহলে তো ওরা সৃষ্টি হতো না। জিনিসটা এরকম, মানে আগে আমাদের ছিল যে রক্ষণশীল, আমারটা আমি ধরে রাখবো, কিন্তু এই চিন্তাটা হচ্ছে প্রতিক্রিয়াশীল চিন্তা। এবং বাংলাদেশ যেখানে 16 কোটি 17 কোটি লোক আছে একটা হাতের মুঠোর মতো সাইজের দেশে, সেখানে আপনি যদি সব জায়গায় ছড়িয়ে না দেন, হ্যাঁ, তাহলে তো আপনি ইয়ে পাবেন না, এই সরবরাহ পাবেন না, মার্কেট ফল করবে, আপনার সাপ্লাই লাইন বন্ধ হয়ে যাবে ইকোনমিক্স এর ভাষায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু তাজিবের কাছে এই জায়গাটায় আসবো, যেটি প্রফেসর মহিতুল আলম বলছিলেন যে এই মান কমে যাওয়া বা মান নিশ্চিত করার যে ব্যাপার, এই ব্যাপারে আপনি কি ভাবেন? এখানে স্যার আমাকে কি শোনা যায়? হ্যাঁ 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 আমাকে কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্যারের সাথে একমত। অবশ্যই এখানে একটা বিষয় আছে, একটা দেশের পপুলেশন ডাইনামিক্সটা আমাদেরকে একটু দেখা দরকার। সেটা হচ্ছে বাংলাদেশ এখন একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের ব্যাপক সংখ্যক যুবক সমাজ আমাদের দেশে আছে এখন। এরা যখন হঠাৎ করে জন্মের পর তো যুবক হয় নাই, একটা যখন জন্মের পরে একটা পপুলেশন পিরামিড যেটা, সেটা ধীরে ধীরে আমাদের যুব সমাজের যুবক বয়সের লোক সংখ্যা পপুলেশন যখন বাড়ছে, তাদেরকে তো আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করতেই হবে, সেটা সময়ের প্রয়োজন ছিল। পাশাপাশি তাহলে শিক্ষার সংখ্যা বাড়ানোর তো সময়ের প্রয়োজন। এখনো বাংলাদেশের ড্রপ আউট রেট যে হারে আছে, এটাকে কমিয়ে আনা আমাদের এসডিজি গোল 4 কোয়ালিটি অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশনের কথা বলা হয়েছে। আমি যদি সবাইকে ইনক্লুসিভ করতে চাই, তাহলে তো এখন যে সংখ্যা আছে শিক্ষার্থী, এই শিক্ষার্থীর সংখ্যা এখন আমি 4 কোটি বলেছি, আমার একটা প্রজেকশন যদি ঝরে পড়া বন্ধ হয়ে যায়, তাহলে এই সংখ্যাটা 5.5 কোটি হবে এই মুহূর্তে। তাহলে 5.5 কোটি হলে তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক অনেক লাগবে আরো। সুতরাং আমি কাউকে বাদ দিয়ে যদি কোয়ালিটির কথা কেবল বলি, সেটা কি সঠিক হবে? সুতরাং আমি অন্তর্ভুক্ত করব, পাশাপাশি কোয়ালিটির দিকেও আমি যত্নবান হব। আমি স্যারের সাথে পুরোপুরি একমত। প্রশ্ন হচ্ছে আমাদের কোয়ালিটি শিক্ষা এনশিওর করবার, প্রশ্ন হচ্ছে কোয়ালিটি শিক্ষা এনশিওর করবার জন্য আমাদের চ্যালেঞ্জগুলো কি কি, সেই চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বললে আমরা হয়তো কথা বলতে পারি। সেই চ্যালেঞ্জগুলো আছে। এখানে একটা বিষয় রয়েছে, ওই যে আমাদের যিনি একজন সম্মানিত দর্শক যে প্রশ্ন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নিয়ে, এই জায়গাটায় একটা আমাদের মনে হচ্ছে, আমাদের ভাবনার জায়গাটায় আমরা শিক্ষকতা এগুলো বলতে আমার কাছে মনে হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় আমাদের চোখে পড়ে বেশি, কিন্তু আমাদের শিক্ষা প্রাথমিক থেকে শুরু করে পিএইচডি যিনি করছেন বা পোস্টডক যিনি করছেন, সবাই আমাদের অন্তর্ভুক্ত। সুতরাং বিশ্ববিদ্যালয়ের একটা নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে পুরো শিক্ষা ব্যবস্থা চিত্র তুলে ধরা যাবে না। এটা হচ্ছে একটা প্রথম কথা। আমাদের মাধ্যমিক পর্যায়ে শিক্ষক নিয়োগ কিভাবে হচ্ছে, প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ কিভাবে হচ্ছে, যারা আমাদের ব্যাপক জনগোষ্ঠীকে আজকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়ে যাচ্ছে, এবং কলেজ পর্যায়ে কিভাবে হচ্ছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিভাবে হচ্ছে, রাজনীতিকরণ হলে সেটা কতটুকু হচ্ছে, এই জায়গাগুলো আমি মনে করছি বিবেচনা আনা উচিত। এরপরে সেটা হচ্ছে কোয়ালিটি এডুকেশনের জন্য, প্রাইমারি কোয়ালিটি এডুকেশনের জন্য এক ধরনের সেট আপ লাগবে, মাধ্যমিকের এক ধরনের লাগবে, উচ্চশিক্ষার এক ধরনের লাগবে। আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি বলি, আমাদের অ্যাক্রিডিটেশন কাউন্সিল পৃথিবীর সব দেশেই আছে, মোটামুটি সব দেশেই আছে। আমাদের দেশে অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠনের কথা স্বাধীনতার পরপর থেকে বলা আছে কাগজে। আমরা অনেক দেরি হয়ে গেছে। আমরা এটা আইনটি পাশ হয়েছে বোধহয় 2018 সালে এবং 19 সালে, এবং কাজ করছে, এখন কমিশন নিয়োগ হয়েছে, কাজ করছে সদস্যরা। আমি জানি যে সেখানে 7 জন প্রাক্তন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে একটি কাউন্সিল গঠন করা হয়েছে। হ্যাঁ, এই আইনটি আমি দেখেছি কিছুদিন আগে। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান নিয়ন্ত্রণকারী একটা প্রতিষ্ঠান, এবং গুণগত মান কিভাবে নিয়ন্ত্রণ করবে তার স্ট্রাকচার তৈরি করা হবে, অ্যাক্রিডিটেশন কম্পোনেন্ট গুলো তৈরি করা হবে। কিন্তু বাংলাদেশের উচ্চশিক্ষার 68% কন্ট্রিবিউট করে। এখন এই উচ্চশিক্ষার যে 68% সরকারি বেসরকারি কলেজগুলো নিয়ন্ত্রণ করছে, সেই কলেজগুলো হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন। তাহলে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পারফরমেন্সটাকে অ্যাক্রিডিটেশন কাউন্সিল কিভাবে অ্যাক্রিডিট করবে, এটা অন্যগুলোর মতো হবে না। এই জায়গাটায় আমি কাগজ কলমে তাদের ওয়েবসাইট বা অন্যান্য ডকুমেন্টে এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে এক্সারসাইজ করতে দেখিনি। তো শুরুতেই যদি আমরা এগুলি করা দরকার বলে আমি মনে করছি, এটা এখন আমরা দেখিনি। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, বিশ্ববিদ্যালয়ের মোটা দাগে দুই ধরনের ওনারশিপের দৃষ্টিকোণ থেকে, ম্যানেজমেন্টের আসপেক্টে। একটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়, আর একটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের 3 গুণ হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, দ্বিগুণ, অ্যারাউন্ড 50 আর 100 এরকম 148টা বিশ্ববিদ্যালয়। তাহলে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এক ধরনের, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট আরেক ধরনের। এই দৃষ্টিকোণ থেকে বলছি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তো আসলে কোনো না কোনো ব্যক্তি, বোর্ড অফ ট্রাস্টিজ আছে, এবং এই বিশ্ববিদ্যালয়ের পিছনে আমাদের সমাজে খুবই প্রতিষ্ঠিত ব্যক্তিগণ আছেন। তাহলে বাংলাদেশের সমাজের যেই সামগ্রিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে অ্যাক্রিডিটেশন কাউন্সিল কতটা স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে, নৈর্ভিত্তিকভাবে কাজ করতে পারবে, এই কাউন্সিল কার্যক্রম শুরু করবার আগেই বিষয়গুলিকে মাথায় নিয়ে যদি কার্যক্রম শুরু করে, এটি ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। যেমন আমি ধন্যবাদ আপনাকে তাজিবউদ্দিন, আমি আপনাকে একটু থামিয়ে দিই। অনেক ধন্যবাদ, এবং আপনি জেনে আনন্দিত হবেন যে আমাদের কয়েকজন দর্শক আপনার বক্তব্যের খুব প্রশংসা করেছেন। উজ্জ্বল রায় তিনি বলেছেন, শ্রদ্ধেয় তাজিবউদ্দিন স্যার, প্যান্ডেমিককালীন শিক্ষা পরিচালনায় শিক্ষকের ভূমিকা সম্পর্কে আপনার চমৎকার বক্তব্যের জন্য ধন্যবাদ। আর একজন বলেছেন কামরুন নাহার, তিনি বলেছেন, সম্মানিত তাজিবউদ্দিন স্যারের আলোচনা চমৎকার। অনেক ধন্যবাদ তাজিবউদ্দিন, আপনি আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন এবং অনেক বিশ্লেষণমূলক তথ্য নির্ভর কথা বলেছেন। আমরা একজন দর্শকের কাছ থেকে, তার আগে আরেকটি কথা বলে দিই। আমি যার কথা বলছিলাম, প্রাক্তন অধ্যাপক অরুণ ভৌমিক, তিনি বলেছেন, শিক্ষকতা দিয়েই আমার কর্মজীবন শুরু, সৎ এবং আদর্শ শিক্ষক সবসময় পূজনীয়। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর অরুণ ভৌমিক, আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন। আমাদের একজন দর্শক বন্ধু, লেখক, গবেষক সুজিত কুসুমপাল, তিনি একটি অদ্ভুত প্রস্তাব করেছেন। তার এই প্রস্তাবের উত্তর দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষের দিকে চলে যাব। তিনি বলেছেন, আজকের অনুষ্ঠানে অংশগ্রহণরত যে কোনো একজন শিক্ষক তার একজন প্রিয় ছাত্র সম্পর্কে কিছু বলবেন কি? আমি প্রত্যেকের কাছে 1 মিনিটে এই উত্তরটি চাই। তিথিদেব, আপনার একজন প্রিয় শিক্ষার্থীর কথা বলুন 1 মিনিটে। ধন্যবাদ। আমার প্রিয় শিক্ষার্থীর কথা যদি বলা হয়, আসলে কোনো শিক্ষার্থীকে আলাদা করা এই মানে আমাদের জন্য খুব মুশকিল হয়ে যায়। তবে আমি যখন প্রথম জয়েন করি, ওই ব্যাচটা আসলে যারা যখন প্রথম শিক্ষক হিসেবে জয়েন করে, ওদের সাথে একটা আলাদা সিম্প্যাথি বা একটা কাজ করে। সেখানে একজন ছাত্র ছিল যে এখন অন্য একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আছে, রাশেদ আহমেদ, কুমিল্লা ইউনিভার্সিটিতে আছে। তো ওরা তখন ফার্স্ট ইয়ার ছিল, ফার্স্ট ইয়ার জাস্ট ঢুকে, মানে ওরা ফার্স্ট ইয়ার ক্লাস শুরু করেছে, আমরা তখন জয়েন করেছি, এরকম একটা অবস্থায়। তো ওর সঙ্গে যে বন্ডিংটা ছিল, ও আসলে অনেক ক্লাসে সিরিয়াস ছিল, কোনো কিছু নিয়ে জানতে চায় বা জানার যে আগ্রহটা। তাজিবউদ্দিনের কাছে আসবো। তাজিবউদ্দিন, আপনার প্রিয় ছাত্র বা ছাত্রী সম্পর্কে 1 মিনিট। আমার প্রিয় শিক্ষার্থী অনেক। আমি একটা ব্যাচের 4 জন শিক্ষার্থীর কথা বলবো। তারা, আমি যখন পড়াচ্ছি আমি মনে করছিলাম যে এদের মধ্যে 4 জনের একটা গ্রুপ, তাদের মধ্যে একটা ব্যত্যয় ঘটছে, ভালো পড়াশোনা হচ্ছে না। একদিন তাদেরকে আমি আমার বাসায় ইনভাইট করলাম, আসলো, সারাদিন গল্প করলাম, পড়ালাম, চলে গেল। কিছুদিন পরে আমার সান্নিধ্যে থেকে 4 জনেই ঢাকা কলেজের সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে ওই বছর ফার্স্ট ক্লাস পেল। ওদের একজন এখন বাংলাদেশ সিভিল সার্ভিসে আছে, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে। চাকরি পাওয়ার পরে জিজ্ঞেস করলাম, ও তখন আমার প্রশিক্ষণার্থী, পিএডিসিতে ফাউন্ডেশন কোর্সে। জিজ্ঞেস করলাম, ও একটু আর্থিকভাবে দরিদ্র ছিল, যে তোমার বাবা মা এখন কি বলে তোমাকে নিয়ে? ও উত্তর দিল, আমি যে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সদস্য, এই বিষয়টা তো ওনারা বুঝেন না। সেই জায়গা থেকে আমার ওই শিক্ষার্থী, আমি মনে করছি আমরা একসাথে কাজ করেছি, ছাত্র শিক্ষক শিক্ষার কাজ করেছি, সে ওই পর্যায়ে গেছে। এদেরকে আমি স্মরণ করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের অনুষ্ঠান দেখছেন আমাদের টরন্টোর বিশিষ্ট কবি অশোক চক্রবর্তী, তিনি বলেছেন, ভেরি গুড প্রেজেন্টেশন, বেস্ট উইশেস। অনেক ধন্যবাদ অশোকদা, আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন। আমি প্রফেসর মহিতুল আলমের কাছে আসব। 1 মিনিটে আপনি বলবেন আপনার প্রিয়
ছাত্র বা ছাত্রীকে নিয়ে? এটা বলা কঠিন। আমার তো দীর্ঘ শিক্ষকতা জীবন, হাজার হাজার ছাত্র ছাত্রী। এটা ওইভাবে না বলে বলি যে যেসব শিক্ষার্থী সফল হয়েছে অসফল হয়েছে সেটা না, তবে অনেকে আমার মনে কোন স্থান পেয়েছে, এখনো আছে, এভাবে বলি। হ্যাঁ, একবার একটা জাতীয় পত্রিকায় আমাকে আমার লেখা একটা উঠেছিল যে আমার প্রিয় ছাত্ররা। তো সেখানে আমি যাদের উল্লেখ করেছিলাম তারা কেউ মুখ্য সচিব ছিলেন সরকারের, কেউ রাষ্ট্রপতির সচিব ছিলেন, কেউ আবার ইউজিসির সদস্য হয়েছেন, এভাবে বলেছিলাম আর কি, তাদের পদ দিয়ে বলেছিলাম। কিন্তু এটা অর্থই নয় যে তারা আমার সবচেয়ে প্রিয় ছাত্র। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি প্রফেসর মহিতুল আলমের সাথে ঐক্যমত পোষণ করি। যেমন আমার নিজের ক্ষেত্রে ঘটেছে, আমি হাজার হাজার ছাত্র পড়িয়েছি 20-22 বছরে, এবং বিপুল সংখ্যক ছেলে মেয়ে আমাকে ভালোবেসেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তারা এখনো আমাকে ভালোবাসে, এই বিশ্বাস আমার আছে। আমি একজন দুজনের নাম বলতে চাই না, আমি এটুকু মনে করি যে তাদের ভালোবাসা আমাকে আসলে একজন শিক্ষক হিসেবে দাঁড় করিয়েছিল, পরিচিত করিয়েছিল। আমি আমার সেই শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞ বোধ করি। শুধু দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ বিশ্ব শিক্ষক দিবস ছিল, সেই উপলক্ষে আমাদের এই আয়োজন ছিল। আপনারা এতক্ষণ এই অনুষ্ঠান দেখেছেন, সেজন্য আপনাদের সকলকে কৃতজ্ঞতা। যে বিশিষ্ট অতিথিরা আজকে আমাদের সাথে ছিলেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। আগামী 17 অক্টোবর ফকির লালন শাহের জন্ম এবং মৃত্যু দিবস। এই দিবসটিকে সামনে রেখে আগামী 12 অক্টোবর সোমবার রাত 10টায়, টরন্টো সময় রাত 10টায়, এবং মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 8টায়, ভারতের সময় সকাল 7:30টায় আমরা লালন শাহকে নিয়ে একটি অনুষ্ঠান করব। তাতে যুক্ত হবেন ঢাকা থেকে বিশিষ্ট লালন গবেষক সাইমন জাকারিয়া। লালন সঙ্গীত পরিবেশন করবেন গুরুপ্রসাদ দেবাশিস এবং সবিতা চৌধুরী। আমরা আশা করব আপনারা সেই অনুষ্ঠান দেখবেন, আপনারা কানাডা জার্নালের সাথে থাকবেন, এনআরবি টেলিভিশনের সাথে থাকবেন। টরন্টোতে এখন রাত, সবাইকে শুভ রাত্রি জানাই।